সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1342তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ তামিম হোসেনের জীবনের, রেল স্টেশনের টিটি তামিমের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রেল স্টেশনে পাগল ভেসে 9 মাস প্রকাশ্যে ঘুরে বেড়ায় এক পরী। চট্টগ্রাম রেল স্টেশনে পাগল ভেসে গোটা দেশবাসীর সামনে 9 মাস প্রকাশ্যে ঘুরে বেড়ায় এক পরী। আপনি চিন্তা করতে পারেন এটা কেমন কথা? পুরো গল্প শুনে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেটা আসলেই পরী ছিল নাকি অন্য কিছু। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তামিম ভাইয়ের এই বাস্তব জীবনের ভৌতিক গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে তামিম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তামিম হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা ভাই সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি চাকরিজীবী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা বাংলাদেশ রেলওয়েতে চাকরি করে এবং ছোটোবেলা থেকে বাবা রেলওয়েতে চাকরি করতো। আমি খুব ছোট থেকে দেখে আসতাম এবং বাবা রেল স্টেশনে চাকরি করে যে টাকা বেতন পাইতো তা দিয়ে আমাদের পরিবারটা অনেক ভালোভাবেই চলতো। হাতে গোনা কয়েকটা ভালো পরিবারের মাঝে আমাদের পরিবারটাও ছিল। আমার বাবা সরকারি চাকরিজীবী হিসেবে আমার গ্রামের সমস্ত মানুষ আমার বাবাকে অনেকটা সম্মান করত। এমন করেই বাবার একমাত্র সুযোগ্য সন্তান হিসাবে আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। আমি আমাদের এলাকার একটা স্কুলে পড়াশোনা করি। ছোটোবেলা থেকে আমি যথেষ্ট পরিমাণের মেধাবী ছিলাম। আমি দেখতে শুনতে অনেকটা সুদর্শন পুরুষের মতো ছিলাম। আমাকে আমাদের এলাকার অনেকেই বলতো আমি যেন সিনেমায় কাজ করি। ছোটোবেলা থেকে আমি অনেকটা ভালো জামা কাপড় পরতাম এবং অন্যদের মতো দুলা ভালুর মধ্যে খেলাধুলা করতাম না। বেশিরভাগ সময় নিজেকে অনেকটা পরিষ্কার রাখার চেষ্টা করতাম যাতে কোনোভাবে ধুলা ভালো আমাকে স্পর্শ করতে না পারে। যার জন্য আমার এলাকার অনেক মানুষ আমাকে দুষ্টুমি করে মেয়ে মানুষও বলে ডাকতো। আমি ঠিক মেয়েদের মতোই চলাফেরা করতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি মোটামুটি একটু বড় হওয়ার পরে আমি আমার পরিবারের কাছে একটা জিনিস জানতে পারি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছিলাম যে আমার বাম হাতের এই জায়গাটার মধ্যে, ঠিক এই জায়গার মধ্যে কালো বৃত্ত হয়ে আছে, মানে অনেকটা কালো দাগ হয়ে আছে। আমি কিন্তু অনেকটা ফর্সা ছিলাম, মাশাআল্লাহ অনেক বেশি ফর্সা ছিলাম, কিন্তু সবসময় শার্ট খুললে না এখানে কালো দাগটা দেখতে পেতাম। ছোটোবেলায় হয়তো বুঝতাম না যে এই কালো দাগ আমার শরীরে পড়ার কারণটা কি। যখন মোটামুটি একটু বড় হই এবং বড় হবার পরে তখন আমার দাদির সাথে, আমার মায়ের সাথে আমি তখন কথা বলি যে আমার এই কালো দাগটা হওয়ার কারণটা কি এবং কীভাবে এই দাগটা হলো, এটা কি আমার জন্মগত দাগ? আমার দাদি আর আমার মা বললো যে না, এটা আমার জন্মগত দাগ না। শৈশবে ছোটোবেলায় আমার জীবনে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে ঠিক এরকম, আমি নাকি আমার বাবার সাথে মাঠে গেছিলাম। বাবা আমাকে মাথায় করে বলতে ঘাড়ে করে মাঠে গেছিলো কোনো একটা কাজে, ঘুরতে গেছিলো না, কেন গেছিলো জানি না। এবং মাঠ থেকে ফিরে আসার পরে বাবা আমাকে উঠানের মধ্যে শুয়ে দেয়। গ্রামের যে উঠান হয় উঠানের মধ্যে শোয়াই দিয়ে আব্বা তখন ঘরে যায় এবং ঘর থেকে ফিরে এসে আমার আব্বা দেখতে পায় যে আমার হাতের মধ্যে ঠিক এই জায়গাটার মধ্যে একটা সাপে কামড় দেয়। আব্বাও ঘর থেকে বেরোইছে, সাপটাও সবে মাত্র ছোবলটা মারছে। আব্বা দেখে চিৎকার দেয় এবং চিৎকার দেওয়ার পরেই সাপটা তখন দৌড়িয়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকাতে চিৎকার পড়ে যায়। এগুলো আমার দাদির মুখে আর মায়ের মুখে শোনা যে পুরো এলাকাতে নাকি চিৎকার পড়ে যায়। সবাই তখন দৌড়িয়ে আসে এবং আসার পরে তখন এই সাপে কামড়ের জিনিসটা দেখে, এখন তো ধরেন জায়গায় জায়গায় ডাক্তার, কবিরাজ বা অনেক ভালো ভালো চিকিৎসা কেন্দ্র আছে, বাট সেই সময়টাতে এরকম ছিল না। আপনার চিকিৎসা ব্যবস্থা খুবই অনুন্নত ছিল। তো দেখা গেল যখন এই সাপে কাটার পর এই জায়গাটা সম্পূর্ণভাবে কালো হয়ে গেছে এবং ওই মুহূর্তে আমার আব্বা তখন ভীষণ ভয় পেয়ে যায়। আমাকে তখন সাথে সাথে পাশের একটা কবিরাজ বাড়িতে নিয়ে যায়।
তো উনিও ছিলেন কবিরাজ। কবিরাজ বলতে এরকম আর কি, যে মানে বিভিন্ন ধরনের রোগের ঔষধ দিতেন, এই টাইপের, কোনো তান্ত্রিক বা এরকম কিছু না। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি তখন আমাকে দেখে, এবং আমাকে দেখে পরে আমার বাবাকে আর মাকে নাকি বলতেছিল যে এখানে আর সময় নষ্ট করো না, ওরে নিয়ে যাও। আমার বাবা বলে, কী হয়েছে, ওকে নিয়ে যাবো মানে বড় হসপিটালে নিয়ে যাব? ওই কবিরাজ নাকি বলে যে না, বড় হসপিটালে না, ওকে বাড়িতে নিয়ে যাও, বাড়ি নিয়ে দাফন কাফন করে ফেলো। আমার আব্বা তখন চিৎকার দিয়ে ওঠে, মুহূর্তের মধ্যে মাও তখন কান্না করতে শুরু করে। তারা বলতেছে, এটা আপনি কি বলেন, বাড়িতে নিয়ে যাব মানে, কবর দিব মানে, ও কি মরে গেছে? কবিরাজ তখন বলে যে হ্যাঁ, ও আর দুনিয়াতে বেঁচে নাই, ও মারা গেছে। আমার আব্বা আম্মা তখন কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে, বাবা মায়ের কান্নায় যেন আকাশ বাতাস ভেঙে পড়তেছিল। আমার আব্বা আম্মা দুজনেই কান্না করতেছে, এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে কি হয়ে গেল? তারা কোনোভাবেই নিজেকে নিজে বুঝাইতে পারতেছিল না যে এই রকম ঘটনা কেন ঘটলো। সবাই কান্নাকাটি করতেছে নাকি, এবং আমাকে নাকি একটা পর্যায়ে বাড়িতে নিয়ে আসে। আপনি কথা খেয়াল করে শুনবেন, বাড়িতে নিয়ে আসার পরে মানে সবাই দেখলো টেকলো, সব কিছু ঠিক আছে, এবং ঠিক থাকার পরে আমাকে গোসল করাইতে নেবে। আমার বয়স নাকি তখন এরকম ছিল যে 1 থেকে 1.5 বছর এরকম বয়সই হব, 1 বছর বা 1.5 বছরের কাছাকাছি। তো এরপরে আমাকে নাকি মানে গোসল করাইতে নিয়ে যায়, এবং গোসল করাইতে নিলে পরে ওখানে এক মহিলা নাকি বলে আমার হাত নাকি নড়তেছে, মানে আমার একটা হাত নাকি নড়তেছে, এটা নাকি দেখতে পায়। এবং দেখতে পাওয়ার পরে মহিলা তখন ওই গোসলখানা থেকে দৌড়ে এসে আমার দাদিরে বলে, আরে তামিমের তো একটা হাত লড়তেছে, তামিম তো মনে হয় মারা যায়নি। এবং এইটা বলা মাত্রই আমার আব্বা তখন চিৎকার দিয়ে আমার ওই উলঙ্গ অবস্থায় আমার কাপড় পেঁচিয়ে আমার আব্বা দৌড়ে আমাকে হসপিটালে নিয়ে যায়। এবং হসপিটালে নিলে পরে সেখানকার ডাক্তাররা বলে যে আমি জীবিত আছি, এবং আমি নতুন জীবন পাই। এটাই ছিল আমার জীবনে মারাত্মক ধরনের এক ঘটনা। এরপরে আমার হাতের ওই জায়গাটা, মানে যেখানে সাপে কামড়টা দেয়, ওই জায়গাটা একেবারে কালো হয়ে যায়, কালো বৃত্তের মতো হয়ে যায়। দেখলে অনেকটা ভয় লাগে, অনেকটা আতঙ্কিত মনে হয়, অনেকটা ভয় লাগে। তো যাই হোক, এবার আমাকে বাড়িতে নিয়ে আসলো, এবং বাড়িতে আনার পরে আমার আব্বা আম্মা আবারও আমাকে আদর যত্ন আর ভালোবাসা দিয়ে তখন বড় করতেছিল, বাট আমাকে খুব সাবধানে রাখতো। এরপর থেকে এই করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে না আমি দেখতে শুনতে অনেকটা বড় মানুষদের মতো ছিলাম। আমাকে যে কেউ দেখলে বলবে যে আমার বয়স অনেক বেশি, বাট আমি দেখতে শুনতে মানে বয়স ছিল কম, বাট দেখতে শুনতে অনেকটা বড়, ওঁচা লম্বা হয়ে যায়। এরকম একদিন হলো কি, মাগরিবের সময়টাতে আমাদের এদিকে একটা মেলা হয়, আমাদের বাড়ির পাশে একটা হিন্দুদের মেলা হয়। তো ওই মেলার মধ্যে কিন্তু আমাদের মুসলিম মানুষরা খুব বেশি একটা যায় না, মুসলমানেরা খুব বেশি একটা মেলার মধ্যে যায় না। তা আমার ওই দিন কেন জানি হঠাৎ করে মেলার মধ্যে বাঁশি বাজতেছিল, আসর নামাজের পরে মাগরিবের আজান দিবি ঠিক এরকম সময়টাতে দেখা গেলো যে মানে মেলার মধ্যে মানে মেলার শব্দ শোনা যাচ্ছে, কেউ বেলুন বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, এরকম শব্দ শুনতেছি। আমি তখন মাঠের ধারে বসে আছি, আমার তখন ইচ্ছে হলো যে আমি একটু মেলার মধ্যে যাই, মানে এটা মনে হলো যে মেলার মধ্যে যাই। তো মুসলিমরা কিন্তু মেলাতে যায় না, আমাদের এলাকার মধ্যে আর কি নিয়ম আছে যে মুসলমানরা মেলাতে যেতে পারবে না। এরপর আমি তখন সবার চোখ ফাঁকি দিয়ে মেলাতে যাই। তো মেলাটা অনেক বড় করে বসে, আমাদের এলাকার মুসলমানরা না গেলেও বিভিন্ন এলাকা থেকে মুসলিম ছেলেরা মেয়েরা মেলা দেখার জন্য, মেলা উদযাপন করার জন্য ওখানে আসে। একটা পর্যায়ে আমি তখন মেলার মধ্যে গেলাম, তখন মাগরিবের আজানের পরে বট গাছের নিচে কোণার ভিতরে একটা লোকে চুড়ি বিক্রি করতেছে। ওই যে রং বেরঙের যে চুড়িগুলো হয় না, যে মেয়েরা হাতে দেয়, এরকম রং বেরঙের চুড়ি বিক্রি করতেছে। তো আমি ওখানে খেয়াল করে দেখলাম যে আমাদের এলাকার একটা মেয়ে, মানে হিন্দু পাড়ার একটা মেয়ে মণি, ওর সাথে আরেকটা মেয়ে আছে মুক্তা, এবং তাদের সাথে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, মানে তারা চুড়ি কিনতেছে। মণি আর মুক্তা চুড়ি কিনতেছে, আর ওই মেয়েটা পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দর, যথেষ্ট লম্বা ফর্সা, এবং চেহারা অনেকটা মায়াবী চেহারা। তাই আমি মেয়েটা দেখে একটু অবাক হয়ে গেলাম যে এই মেয়েকে তো মেয়ের আগে আর কখনো দেখি নাই। এবং আমি খেয়াল করে দেখলাম যে আধো অন্ধকার, আধো আলোর মধ্যে ওই মেয়েটাও না কেমন যেন আমার দিকে তাকাচ্ছে, মানে কান চোখে আড়ি চোখে যেটাকে বলে, মানে আড়ি চোখে আমার দিকে তাকাচ্ছে, বা আমার দিকে তাকিয়ে তাকিয়ে মৃদু হাসতেছে। তখন আমি চিন্তা করলাম যে মেয়েটা কে হতে পারে, এবং এই হিন্দু পাড়ার মেয়েদের সাথে কোত্থেকে আসছে। এরকম করে তারা হাসতেছে, মেয়েটা আমার দিকে তাকায় হাসতেছে। একটা পর্যায়ে চারদিকটা অন্ধকার হয়ে গেল, এবং অন্ধকার হয়ে যাওয়ার পরে মণি মুক্তার সাথে ওই মেয়েটা সহ তখন হাঁটতে হাঁটতে মেলা থেকে বেরিয়ে যাচ্ছিল। এবং আমিও তাদের পিছু নিয়েছিলাম যে এই লম্বা মেয়েটা কে, এই ফর্সা মেয়েটাকে, এটা সম্বন্ধে আমি জানবো। আমিও তখন মণি মুক্তার পিছু নেই, এবং পিছু নিতে একটা পর্যায়ে দেখা গেল তারা গ্রামের মধ্যে ঢুকে যায়, মানে তাদের যে গ্রাম আছে ওই গ্রামে ঢুকে যায়। আমি তখন গ্রামের সামনে দাঁড়িয়ে থাকি। আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই,
এত অপরূপ সৌন্দর্য তার চেহারার মধ্যে এত মায়া, আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় যে আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর একটা মেয়ে ছিল এটা। আমি তখন মেয়েটা বাড়ির সামনে ওইখানে দাঁড়িয়ে আছি, এবং দাঁড়িয়ে থাকার পরে অনেক রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে একটা পর্যায়ে চলে আসি। সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। সারাটা রাত আমার চোখের মধ্যে বারবার এই মেয়েটার ছবি ভাসতেছিল, যে মেয়েটা কে হতে পারে। এবং এর পরের দিন বিকেলবেলা, প্রথমে সকালে একবার গিয়েছিলাম, ওই বাড়ির আশেপাশে ঘুরলাম, মানে গ্রামের আশেপাশে ঘুরলাম, মেয়েটারে দেখলাম না। এবং এর পরের দিনে আবারও, মানে ওই দিনে বিকেলবেলা আমি আবারও যাই আসর নামাজের পরে। তো আসর নামাজের পর ওদের বাড়ির দিকে একটা খাল আছে, মানে একটা খাল আছে, খাল পাড়ের দিকে আমি তখন খেয়াল করে দেখলাম যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবং আমার কাছে কেন জানি মনে হলো যে এই মেয়েটা সেই মেয়ে যাকে আমি গতকালকে রাতে মেলায় মানে গতকালকে বিকেলে মেলায় দেখেছিলাম, এবং যেই মেয়েটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হেসেছিল। আমি শিউর থেকে যেটা এই মেয়েটাই হবে। তারপরও আস্তে আস্তে করে ওইখানে গেলাম, এবং যাওয়ার পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, আর এই তো এই মেয়েটাই যাকে আমি দেখেছিলাম মেলার মধ্যে, তো সেই মেয়ে। আমি তখন আস্তে আস্তে তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি, বাট বুঝতে পারি মেয়েটা হিন্দু, যেহেতু হিন্দু পাড়ার মেয়ে। একটু সামনে যাচ্ছি, আবার পিছনের দিকে আসতেছি, আবার ভাবতেছি যে এই মেয়ে আবার আমাকে কিছু বলে কিনা, কারণ চিনি না জানি না, হঠাৎ করে কথা বলতে গেলে যদি কোনো কিছু বলে ফেলে, অথবা অপমান করে কথা বলে, বা কোনো কিছু বলে ফেলে যে আমি কোত্থেকে আসছি, কেন তার সাথে কথা বলতে চাচ্ছি, কিছু বলে না বলে, মানে এক ধরনের একটা ভয় আতঙ্ক তখন নিজের মাঝে কাজ করতেছে। এরপরও আমি আস্তে আস্তে করে মেয়েটার কাছে গেলাম, এবং কাছে যাওয়ার পরে দেখলাম যে মেয়েটা পানির দিকে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় যেন পানির মধ্যে কেউ আছে, মেয়েটা ওই জিনিসটাকে দেখতেছে, এরকমটা মনে হলো। এবার তার কাছাকাছি যাওয়ার পরে আমি বললাম নমস্কার। নমস্কার বলার পরে আমার দিকে ফিরে তাকাইলো, তাকে একটা মৃদু হাসি দিল, হাসি দিয়ে কোনো কথা বলে না, আবারও সে ওই খালের পানির দিকে তাকিয়ে আছে। পরে আমি বললাম, দিদি কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমাকে মুখে ইশারা করলো, বলেন, মানে মুখ দিয়ে এরকম করে ইশারা করলো। আমি বললাম, আপনার নাম কি? তারপর বললো যে আমার নাম গীতা। এই প্রথম তার কণ্ঠ থেকে আমি একটা নাম শুনলাম, গীতা। কিন্তু একটা বিষয় বলে রাখে, ও যে কথা বলে না, কথাগুলো কেমন জানি প্রতিবন্ধী মানুষের মতো বলে, মানে একেবারে এরকম নাক বন্ধ করে রেখে কথা বলে যেরকম হয় না, ঠিক এরকমভাবে কথা বলে, মনে হয় যেন একটু প্রতিবন্ধী টাইপের। পরে আমি বললাম, আপনি কি সুন্দর করে কথা বলতে পারেন না? তা আমাকে বলে, আমি এর থেকেও ভালো করে কথা বলতে পারি না। আমি বললাম, ও আচ্ছা, তো আপনি এখানে কোথায় আসছেন? বলে, আমি মনির মামাতো বোন। আমি বললাম, ওই যে মনি, মানে ওর মামাতো বোন? বলে হ্যাঁ। এমন আপনাদের গ্রাম কোথায়? তারপর চট্টগ্রামের মধ্যেই বললো যে অমুক জায়গায়। তাই আমি বললাম, ও আচ্ছা, তা আপনি গতকালকে মেলা থেকে কি কিনছিলেন? বলে, কিছু না, মনি আর মুক্তা কিনছে, আমি দাঁড়াইছিলাম। আমি বললাম, ও আচ্ছা। এরকম করে তার সাথে কথা বলতেছে, মাগরিবের আজান দিয়ে দিবে। সে বলতেছে মাগরিবের আজান দিয়ে দিবে, আমি চলে যাই। এবং এইটা বলো তখন ওই হিন্দু পাড়ার দিকে ঢুকে গেল। ভাই, আমার এই এত ভালো লাগছে মেয়েটার, আমি এরপরের দিন আবারও একইভাবে ওই জায়গায় গিয়ে দাঁড়ায় আছি। দাঁড়িয়ে থাকার পরে মেয়েটারা আবারও দেখলাম, মানে আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে এই খালের পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি ওই দিনও তার সাথে কথা বলার জন্য চেষ্টা করি এবং কথা বলি। একটা পর্যায়ে মনে হলো যে বাড়ির ভিতর থেকেই কেউ তারা ডাক দিছে, কোনো একটা টুনিং বা শব্দ আমি পেলাম, এবং পাওয়ার পরে ও বলতেছে আসতেছি, কিন্তু কে ডাক দিছে এটা কিন্তু আমি দেখি নাই। তো একটা পর্যায়ে আমাকে বলে, আপনি কি শুধু দিনের বেলা এখানে আসেন, রাতের বেলা আসেন না? ওই আমাকে বলে। আমি তখন বললাম যে না, রাতের বেলায় আসি না, এটা তো হিন্দু পাড়া, আমাদের এমনি হিন্দু পাড়ার আশেপাশে আসা নিষেধ। হিন্দুদের সাথে আমাদের একটা ঝামেলা চলতেছিল ধর্মীয় বিষয় নিয়ে, তো আজকে বহু বছর ধরে এটা হইতেছে, যার জন্য আমরা হিন্দু পাড়া মানুষদের সাথে মিশি না বা তাদের এলাকাতে আসি না। আমি যে এখন আসছি, এটাও তো অনেক চুরি করে লুকিয়ে গোপনে আসছি। পরে আমাকে বলতেছে, ও আচ্ছা, তা আপনি কি হিন্দুদের ভয় পান? আমি বললাম, না, ভয় পাই না। বলে, যদি ভয় না পান তাহলে মাগরিবের পর আইসেন, মাগরিবের পরেই জায়গাটা অনেক সুন্দর লাগে। আমি বললাম, আপনি আসবেন? বলে, হ্যাঁ আসবো। এইটা বলে মেয়েটা তখন চলে যাচ্ছে। আমার তখন এত ভালো লাগছে, আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি, পিছন থেকে আমাকে আবারও ডাক দিল, মানে ডাক দিছে। ডাক দেওয়ার পর আমি দাঁড়াইছি, দাঁড়ায় আমার বলতেছে যে, মানে এইটা হচ্ছে সবচেয়ে অবাক করা বিষয়, তার সাথে আমার এতক্ষণ কথাবার্তা হয়েছে বা এত কিছু তার সাথে আমি বলছি, আমি কিন্তু একটাবার আমার নিজের নাম বলি নাই, কিন্তু ও আমাকে পিছন থেকে তামিম, মানে তামিম ভাই বলে ডাক দিছে। তো এইটা হচ্ছে সবচেয়ে অবাক বিষয়, যে আমার নামটা জানলো কী করে। আমাকে বলতেছে, তামিম ভাই, আপনি এশার নামাজের পরে আইসেন, 9টার দিকে আইসেন, এরকম করে বললো যে 9টার দিকে আইসেন। তখন আমার মাথার মধ্যে জিনিসটা আসলো না যে কী রে, ওই আমার নাম জানলো কেমন করে। এরপরে বাড়িতে গেছি পরে আমার মনে হয়েছে যে কী ব্যাপার, ও আমার নাম জানলো কেমন করে, ও তো আমার নাম জানার কথা না।
আর আমি তো এই মেয়েকে আমার নাম বলিও নাই, তো আমার নাম বললো কী করে? তো আমি কি করলাম, রাত্র 9টার আগে মানে 8:30টার দিকে আসরের মানে আপনার মাগরিবের আজান দেওয়ার, আসরের আজান দেওয়ার পরে, ওই সময় শীতকাল ছিল, মানে আজানটা একটু তাড়াতাড়ি দিয়ে দিত। তো আসরের আজানের পরে মানে আপনার এই এশার আজানের পরে আমি তখন এই খালের পাড়ের দিকে আবারও আসছি হাঁটতে হাঁটতে। এবার দিকে গিয়ে মেয়েটা ওখানে আবার বসে আছে, একই জায়গার মধ্যে বসে আছে। বসে থাকা অবস্থায় মানে ও মনে হয় নিজেই যেন আমার সাথে কথা বলার জন্য আগ্রহ বা আমার সাথে রিলেশন করতে চায়, এমন একটা অবস্থা। পরে আমি ওখানে তার সাথে বসে বসে কথা বলি, এবং ওই দিন আমরা রাত্র প্রায় 2টা পর্যন্ত ওখানে তার সাথে কথা বলি। রাত্র তখন 2টা বাজে, ওই 2টা পর্যন্ত আমি তার সাথে ওখানে বসে বসে কথা বলি, এবং কথা বলতে বলতে কী যে কথা বলতেছি তা নিজেও জানি না। মানে কথা বলেই যাচ্ছি, ও বলে আমিও বলি, ও বলে আমিও বলি, মানে দুজনে এরকম কথা বলতেছি আর সময় কাটতেছে। অনেকটা সময় তখন কেটে গেল তার সাথে কথা বলতে বলতে, প্রায় রাত 2টার মতো বাজে। এবং আমি তখন রাত 2টা বাজে বললাম যে ঠিক আছে আমি চলে যাই। তো রাত 2টা বাজে আমি তখন বাড়িতে চলে আসছি। এরপরে প্রায় প্রতি রাতেই রাত 9টার দিকে আমি ওই খালের পাড়ে যাইতাম এবং তার সাথে বসে বসে খালের পাড়ে গল্প করতাম। তো এই সত্যি কথা বলতে হিন্দু পাড়ার এর পাশেই ছিল আপনার চিতাখোলা, ওই পাশটাতে চিতাখোলা, এবং এই পাশটাতে ছিল মুসলিম মানে হিন্দু পাড়া। আর মানে আপনার এই কি বলে খালের ওই পারে ছিল, মানে ওই পারে বলতে ওই সাইডটাতে ছিল হচ্ছে মুসলিম মানুষদের বসবাস। এবং এই জায়গাটা খুব নিরিবিলি একটা জায়গা। সচরাচর রাতের বেলা ওখানে সন্ধ্যার পরে কোনো মানুষ আসে না, হয়তো বিকালবেলা বা দিনের বেলায় কোনো মানুষ আসতে পারে, কারণ খালের ওই পারে কিছু জমি আছে, এটার মধ্যে মানুষ সবজি চাষ করে। তো ওই সবজি চাষ করে মানে সবজি উঠানোর জন্য আসে, আর শীতকাল ছিল তো অনেক মজার একটা মুহূর্ত ছিল। তা আমি এই খালের পাড়ে বসে বসে তার সাথে দিনের পর দিন মানে রাতের পর রাত এভাবে মানে সময় কাটাতাম, এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মনে হলো যে আমি তার অনেকটা ভালোবেসে ফেলছি। এবং ভালোবাসার পরে মানে আমার কাছে যেটা মনে হলো যে তার আমি অনেকটা ভালোবেসে ফেলছি। মানে এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমরা যে কখন দুজন দুজনাকে ভালোবাসি, মানে ভালোবেসে ফেলে, এটা নিজেও বুঝতে পারি না। ও নিজেও বুঝে না, আমি নিজেও জানি না, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি। দিনের বেলায় আমি সারাদিন ঘুমাই এবং রাতের বেলা আমি ওর সাথে ওখানে গিয়ে দেখা করি। ওই সময় আমার পড়াশোনা একেবারেই বাদ, মানে পড়াশোনা বাদই হয়ে গেছে। সারা রাত বাইরে থাকি। আব্বা তো ধরেন চিটংয়ে থাকে, চাকরি করে, সরকারি চাকরি করে, বাড়িতে আসতে পারে না, ছুটি পায় না। আর আমি পরিবারে বড়, আমার ছোটো 2 বোন আছে। আমার মুখের উপরে কেউ তো কথা বলেই না, আমি যা বলবো তাই, আমি যেটা বলবো সেটাই। আমার মুখের উপরে, আমার কথার উপরে কেউ কোনো কথা বলে না, সবাই একদম চুপ করে থাকে। আমি যেটা বলবো সবাই আমার কথাকে সাপোর্ট করে। তাই আমি পড়াশোনা করি না, যার জন্য আমার মা আমার উপরে রাগান্বিত, কিন্তু ওভাবে কোনো কিছু বলে না, মানে ধমক দিয়ে শাসন করে কোনো কিছু বলে না। এরকম করে অনেকগুলো দিন পেরিয়ে গেল, অনেকগুলো দিন কেটে গেল, এবং অনেকগুলো দিন কাটার পরে আমার এক মানে দুঃসম্পর্কের ফুফাতো ভাই আমাদের বাড়িতে আসছিল বেড়াইতে। তো ও আবার অনেকটা ভালো, আমার বয়সী, মানে আমার ফ্রেন্ডের মতো অনেকটা ভালো। তো ও আমার সাথে রাতের বেলায় ঘুমাবে, আর আমি তো আর আসতে পারবো না। তো এখন আমি যদি চলেও আসি তাহলে তো আমাকে মানে আমার পিছু পিছু আসবে, আমি কোথায় যাই দেখার জন্য। তাই আমি ওরে বললাম যে, আমার নাম ছিল শাহাদাত, আমি বললাম যে শাহাদাত তুই ঘুমা, আমি একটু এক জায়গায় যাব। আমার বললে তোদের বাড়িতে আমি বেড়াইতে আসলাম, আমার ঘরের মধ্যে রেখে চলে যাবি, তা আমারে নিয়ে চল। আমি বললাম না শাহাদাত, আসলে আমি যেখানে যাচ্ছি এটা আমার কাজ, এখন এখানে অন্য কাউকে নিয়ে যাওয়া যাবে না। আমাকে বলতেছে কেন নেওয়া যাবে না, মানে অন্য কাউকে নিলে কি হবে? আমি বললাম না, অন্য কাউকে নিলে কি হবে বলতে গিয়ে মানে আমি অন্য কাউকে নিতে চাচ্ছি না, আমি একাই যাব। ও আমারে বলে ওরে বাবা তুই তো অনেক খারাপ রে, তুই তো আসলেই অনেক খারাপ, আমাকে সাথে করে নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আমি তোর সাথে যাব। মানে ও আমার সাথে যাওয়ার জন্য বায়না ধরছে। দেখেন আমি ওরে বললাম যে দেখ আমি যাব না, না ও যাবেই যাবে। তাই আমি ওরে বললাম যে দেখ আমি তোরে নিতে পারি একটা শর্তে, কারণ হিন্দু মেয়ের সাথে প্রেম করি, এটা যদি আব্বা আম্মা জানতে পারে বা আমার পাড়ার কেউ জানতে পারে তাহলে তো ভাই আমাকে আর মানে আমার অস্তিত্ব রাখবে না, আমাকে পিটাই মেরে ফেলবে। তো এই জন্য ওরে বললাম যে তোরে আমি এই জায়গায় নিয়ে যাব, একটা শর্ত আছে, তুই এটা কাউরে বলতে পারবি না, এই যে আমার সাথে যাবি, আমার সাথে গিয়ে ঘুরে আসতে পারবি, কিন্তু এই কথাটা খবরদার কাউরে বলবি না। আমার বলে না আমার কি দরকার আছে কাউরে বলার, আমি কাউরে বলবো না। তাই আমি বললাম ঠিক আছে চল। ওই দিন আমি ওরে নিয়ে যাচ্ছিলাম, মানে ওই খালের পাড়ে, মেয়েটার নাম ছিল গীতা, গীতার সাথে দেখা করব। তো এখন ওর দিকে যাচ্ছি আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওরে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না, এরকমটা। তো যেই গাছটার নিচে আমরা বসতাম, এটা একটা আপনার নারিকেলের গাছ ছিল, ওইটার নিচে আমি গীতারে নিয়ে বসতাম। ওই নারিকেলের গাছটার নিচে গেলাম, যাওয়ার পরে আমি গীতারে দেখতে পাচ্ছি না। মানে এরই মধ্যে প্রায় 2-2.5 মাসের মতো হয়ে গেছে, এমন কোনো দিন নেই যে গীতা আসে নাই। প্রতিদিনও আসতো, মানে প্রতিটা রাতেও আসতো, আর আমাকে বলতো যে আমি শুধুমাত্র তোমার জন্য ওদের বাড়িতে পড়ে আসছি, তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি শুধুমাত্র এই জন্যই
আমি এই বাড়িতে পড়ে আছি, আমি এখান থেকে যাই না, তা না হলে আমি এখান থেকে চলে যেতাম। ওরও দেখি না, ও আসেই নাই। এবং এমত অবস্থার ভিতরে হঠাৎ করে ও তাকায় দেখতেছে যে এই পাশের মধ্যে গাছের নিচে একটা বিশাল আকৃতির সাপ। প্রথমে এটা আমার ওই সাদাত দেখে, সাদার দিকে সাদাত চিৎকার দেয়, চিৎকার দিয়ে বলতেছে যে তামিম দেখ কত বড় সাপ। আমার কাছে তখন টর্চ লাইট ছিল, আমি তখন টর্চ লাইট দিয়ে দেখি যে ওরে বাপরে বিশাল সাপ এই নারিকেল গাছটারে পেঁচায় আছে। এরকম সাপ আমার জীবন আমি দেখি নাই। অনেক মোটা বড়, মনে হলো যেন একদম সোনালি কালার, গোল্ডেন কালার এরকম। আমি দেখিয়ে দিলাম চিৎকার, ও দুজনে চিৎকার দিছি, চিৎকার দিয়ে পিছনের দিকে চলে আসছি। আসার পরে বাড়ির দিকে দৌড় দিচ্ছি। বাড়ির দিকে দৌড় দেওয়ার পরে আমার কাছে মনে হলো যে চিতাখলার মধ্যে কে জানি আমাকে ডাকতেছে, এবং সম্পূর্ণ গীতার গলায়, চিতাখলার দিক থেকে ডাকতেছে। আমি জায়গার মধ্যে দাঁড়াই গেছি, দাঁড়াই যেয়া আমার ভিতরে একটা টান কাজ করতেছে। আমি তখন সাদাতে বললাম যে সাদাত তুই বাড়ির দিকে যা, আমি আসতেছি। ও আমার বলে না আমি তোর সাথে যাব। আমি বললাম দেখ তোর আমার সাথে যাওয়ার দরকার নাই, আমি একাই যাব, তুই আমার সাথে যেতে হবে না। আমাকে বলেন আমি তোর সাথে যাব। এই কথা বলার পরে আমি তখন বললাম যে আমি চিতাখলার দিকে যাব। আমার কাছে মনে হলো যে চিতাখলার ওখানে গীতা দাঁড়িয়ে আছে, ও আমাকে ওখান থেকে ডাক দিচ্ছে, এরকমটা মনে হলো। তাই আমার বলে যাবে, আমি ঠিক আছে চল। পরে চিতাখলার ওইদিকে গেলাম, এবং চিতাখলার ওখানে যাওয়ার পরে আমি কিছুই দেখতে পাচ্ছি না, এবং হঠাৎ করে শাহাদাতের দিকে তাকিয়ে দেখলাম শাহাদাতের চোখগুলো ঠিক এত বড় বড় হয়ে গেছে, এবং সাপের মতো জিহ্বা বাইর করতেছে। সাপ যেরকম জিহ্বা বাইর করে, একদম সাপের মতো জিহ্বা বাইর করে আমার দিকে তাকে হাসতেছে হঠাৎ করে। ভাই এরকম একটা নির্জন জায়গা যেখানে কোনো মানুষ নাই, চারপাশে একেবারে নীরব নিচ্ছিন্ন অন্ধকার, চিতাখলা, তার পাশে হচ্ছে খাল, খালের পারে নিশ্চুপ নীরব, এইরকম একটা জায়গার ভিতরে যখন আমি শাহাদাতকে এইভাবে দেখলাম, আমি তখন আর জায়গায় ঠিক থাকতে পারলাম না। এই সময়কে আমি দৌড় দিব না অজ্ঞান হয়ে যাব, না ওরে জড়াই ধরবো, না কি করব, কিছুই বুঝতে পারি না। মুহূর্তের মধ্যে আমি ওর কণ্ঠের মধ্যে সম্পূর্ণভাবে গীতার ছোঁয়া পাইলাম, যেন গীতা কথা বলতেছে, একদম গীতার কণ্ঠে। আমারে বলতেছে ওরে নিয়ে আসলি কেন, এরকম বলল, ওরে নিয়ে আসলি কেন, ওরে কেন নিয়ে আসলি, ওরে কেন নিয়ে আসলি, আমাকে বারবার এটা জিজ্ঞেস করে, একদম অবিকল গীতার কণ্ঠ। আমি তখন বললাম যে কি বলো তুমি কে, এবং এইটা বলে তো তখন আমার গলা চেপে ধরে, ওই জায়গাটার মধ্যে গলা চেপে ধরার পরে হিন্দুদের চিতাখলার মধ্যে দেখবেন আপনার বেশিরভাগ ইট থাকে, অনেক ইট থাকে, একটা ইট নেয় আমাকে মারার জন্য, আমার মাথা ফাটাই দিবে এরকম একটা ইট নেওয়ার পর আমি ওর হাত চেপে ধরে বলতেছি যে সাদাত আমার সাথে এরকম করতেছিস কেন, ওই সাদাত এরকম করিস কেন, আর তুই এরকম করতেছিস কেন। না ওরে কোনোভাবে স্থির রাখা যায় না, আমাকে ওখানে মেরেই ফেলবে, আমাকে ওইখানে মেরেই ফেলবে এমন একটা অবস্থা। এবং আমি ওর সাথে কোনোভাবেই বলে পারতেছি না, আমাকে দোয়া পড়তে শুরু করে। আমি আমাদের যে ধর্মীয় যে সূরা কেরাত আছে এগুলো পড়ে যখন ফু দিলাম, একটা দোয়া পড়ে যখন ফু দিলাম, ও তখন পিছনের দিকে চলে গেল অনেকটা। আমি ওরে ছাইড়ে দিয়ে তখন দিছি দৌড়, ওরে ওই জায়গায় ছাইড়ে দিয়ে আমি তখন চিতাখলা থেকে বেরিয়ে দৌড় দিছি। দৌড়াতে হঠাৎ করে খালের পাড়ে এসে দেখি ওইখানে গীতা দাঁড়িয়ে আছে। গীতা আমারে বলতেছে এই দাঁড়াও, কই যাও। আমি তো ওরে দেখে ওইখানে, আমি তখন ওরে দেখে একটু সাহস পেলাম, আমার কাছে আসলাম, এসে বললাম গীতা তুমি এতক্ষণ কই ছিলা। ও বলে আজকে আমার একটু আসতে লেট হয়ে গেছে, আসতে, তো তুমি কই যাও। আমি বললাম আচ্ছা গীতা তুমি, আমার একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে। আমাকে বলে কী সমস্যা। আমি বললাম তোমাদের চিতাখলায় আমার এক কাজিন নাম হচ্ছে শাহাদাত ওপরে আছে, ওরে ওইখানে জিনে ধরছে। পরে আমারে বলে কি বলো, জিনে ধরছে। আমি বললাম হ্যাঁ জিনে ধরছে, ওইখানে ওরে মনে হয় জিনে ধরছে, ও দেখি তোমার মতো করে কথা বলে। আমি গীতারে বলতেছি গীতা ও দেখি তোমার মতো করে কথা বলে। গীতা তখন হাসি দিয়া বলে কি বলো আমার মতো করে কথা বলে। আমি বললাম হ্যাঁ ওইখানে দাঁড়ায় আছে, ওইখানে ও আছে, ওইখানেও আমি দেখছি ওখানে পড়ে আছে, ওখানে ওরে জিনে ধরছে। তুমি কি আমার সাথে একটু চিতাখলায় যাবা। আমাকে বলে হ্যাঁ যাবো চলো। তখন আমার মাথার মধ্যে কোনো কিছু আসতেছে না যে আমি কী করতেছি, আমি কাকে নিয়ে আবারও সেই চিতাখলায় যাচ্ছি। আমি তখন গীতারে নিয়ে আবারও এই খালের পাড় থেকে চিতাখলার দিকে রওনা দিলাম, এবং চিতাখলায় যাওয়ার পরে চিতাখলার ভিতরে ঢুকার পরেই হঠাৎ করে পিছন থেকে শাহাদাত আইসে আমার গলা চেপে ধরছে। আমি আর গীতারে দেখতে পাচ্ছি না, গীতা নাই আশেপাশে, শাহাদাত এসে গলা চেপে ধরার পরে এবার আমি ছুটতে পারি না। ওই সময় তো দোয়া পড়ে ফু দিছিলাম, এখন আমার গলায় এমনভাবে ধরছে যে আমি কোনো দোয়াও পড়তে পারি না, আমার ভিতর থেকে কোনো দোয়া আসে না।
এবং চিতাখলার মাটিটা নরম ছিল, জায়গার মধ্যে আমাকে পুঁতে ফেলে। মানে আমার শরীরের প্রায় অর্ধেক নরম মাটির নিচে ঢুবে যায় এবং আমাকে মাটির নিচে মানে একদম গাড়ায় ফেলবে, মেরে ফেলবে এমন একটা অবস্থা। ওই অবস্থার মধ্যে হঠাৎ করে দেখলাম যে কেউ একজন খাল দিয়ে মনে হয় নৌকা নিয়ে যাইতেছে, মানে খালের মধ্যে কেউ একজন মনে হয় নৌকা নিয়ে যাইতেছে আমি দেখলাম। তখন কিন্তু আমার এই গলা চেপে ধরে আসছে, আমার নিচের দিকে ডাবাই ফেলতেছে, মানে মাটির নিচে ডাবাই ফেলবে এমন একটা অবস্থা। তা আমি ঠিক করলাম, ওই একটা ইট ছিল আর কি, হাতে একটা ইট ছিল, ওই ইটটা নিয়ে খালের দিকে মারছি জোরে, খুব জোরে মারছি। এখন মারার পরে যিনি নৌকা দিয়ে যাচ্ছে সেই সম্ভবত মাছ ধরতেছে, এরকমইভাবে খালে মাছ ধরে, উনি মনে করছে মনে হয় বড় কোনো মাছে নাড়া মারছে, ওই তখন ওইদিকে টর্চ লাইট মারছে, মারার পরে টর্চ লাইট আমার চোখে পড়ছে। পড়ার পরে দেখতেছে যে আমার এইভাবে মাটির নিচে ঢুকাই ফেলতেছে। এমন সময় উনি তখন ওইখান থেকে দিছে চিৎকার, এই কে এখানে, কে এখানে, চিৎকার দিয়া উনি উঠে আসতেছে, ওই জায়গা থেকে লোকটা উঠে আসতেছে, ওইটা আমার কাছে আসছে, আইসা শাহাদাতরে এইভাবে ধরছে। শাহাদাতরে যেমন করে ধরছে, মানে শাহাদাতরেও ছুটাতে পারতেছে না, এই লোকটা শাহাদাতকে ছুটানোর অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এবং এই অবস্থার মধ্যে যখন একটুখানি মানে পিছনে দিয়ে গেল, তখন আমি আলহামদুলিল্লাহ আর কুলফু আল্লাহ পড়তে শুরু করলাম। পরে আমি ফু দিছি মুখের মধ্যে, ওর মুখের মধ্যে ফু দেওয়ার পর জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে লোকটা আমারে বলতেছে, তোমরা কে? আমি বললাম, আপনি আমারে চিনবেন? আমার নাম তামিম, আমার বাড়ি অমুক গ্রামে, আমি অমুকের ছেলে, আমার বাবা টিটি তাজুল ইসলাম আমার বাবা। পরে বলে, তুমি তাজুল ইসলামের ছেলে? আমি বললাম হ্যাঁ। ওই লোকটা একটু বয়স্কই ছিল। পরে আমারে বলে, এত রাতের বেলায় চিতাখলায় আসছো কেন? আমি বললাম, আমি তো আসছি কেন আমি জানি না, ও তো অজ্ঞান হয়ে গেছে, ওরে একটু ধরেন। পরে ওই লোকটা সহ ধরলো ওরে, এবং ধরার পরে খুব কষ্ট করে ওরে চিতাখলা থেকে বের করে আনি। এবং চিতাখলা থেকে বের করে আনার পরে লোকটা বলে যে, তুমি একটা কাজ করো, ওরে কাঁধে নিয়ে বাড়ি চলে যাও, আমি নৌকে নিয়ে চলে যাই। আমি তখন লোকটার পা ধরে বলতেছিলাম যে, না, আমি আপনার পায়ে ধরি, আপনি এই কাজটা করেন না, আপনি আমার সাথে আমার বাড়ি পর্যন্ত চলেন, আমার অনেক ভয় লাগতেছে। লোকটা বলতেছে, আরে না, ভয় লাগার তো কিছু নাই, যেটা তোমার সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেছে, এখনও ভালো আছে, তোরে নিয়ে যায়। আমি বললাম যে, না, আমি নিতে পারবো না, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার বাবার বয়সে আপনি আমার এইভাবে রাস্তায় ফালাই যায়েন না, আপনি আমার সাথে চলেন। এবং এইভাবে বলার পরে লোকটা তখন বলতেছে, আরে পাগল, আচ্ছা ঠিক আছে চলো। এই লোকটা তখন করলো কি, আপনার ওরে শাহাদাতরে কাঁধে নিয়ে বাড়ি পর্যন্ত আসছে। তখন রাত্র প্রায় আপনার 12টা কি 12:30 মতো বেজে গেছে এই ঘটনাগুলোর মধ্যে। বাড়িতে এসে সবাই ডাকতেছে, সবাই তখন ঘুম থেকে উঠছে, উঠে তো দেখে এই অবস্থা, আমার পুরো গায়ে কাদা মাটি এবং শাহাদাতের অবস্থা খারাপ। পরে আমার শাহাদাতের চোখে মুখে পানি টানি দেওয়া কোনো রকমে ওর জ্ঞান আসছে। আসার পরে আমি ওর জিজ্ঞেস করি, শাহাদাত কী হয়েছে? সে বলে, কিচ্ছু মনে নাই। ও আমাকে বলে, আমি তোর সাথে চিতাখলায় গেছিলাম, ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে বিশাল লম্বাওয়ালা একটা লোক, একটা মেয়ে, চুলগুলো অনেক লম্বা লম্বা, দাঁতগুলো অনেক উঁচা উঁচা এবং বৃহত্তর, মানে অনেক বড় বড় দাঁত, হাতের নখগুলো যেন হাতির নখের মতো। আমরা এসে আমার সাথে কোলাকুলি করলো এবং কোলাকুলি করে ঈশ্বাসটা আমার সাথে কোলাকুলি করছে, এটুকু আমার মনে আছে। এরপরে আর আমার মানে আর কোনো কিছু মনে নেই। পর আমি বললাম যে, সবাই তখন আমার গালাগালি করতেছে, আমি শাহাদাতরে কেন নিলাম, কী কারণে নিলাম, এটা আমি কাজটা ভালো করি নাই, ঠিক করি নাই, এটা আমি চরম অন্যায় করছি, এটা ওইটা, মানে অনেক কথাবার্তা বলতেছে। এখন আমার প্রশ্ন হলো, মানে গীতা কোথায় চলে গেল? এরই মাঝে গীতা কই চলে গেল? কারণ গীতাকে তো আমি পিছনে নিয়ে গেছিলাম, গীতা তো আমার সাথেই গেল চিতাখলায়, এরপরে গীতা কোথায় হারায় গেল? রাতটা কেটে গেল। আমি তখন গীতারে খোঁজার জন্য সকালবেলা ওদের ওই হিন্দু পাড়ার দিকে গেলাম। তা আমাদের তো হিন্দু পাড়ার ভিতরে ঢুকা পুরোপুরি নিষেধ, হিন্দু পাড়ার ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে আমি তখন গীতারে খোঁজার চেষ্টা করি, অনেক খোঁজাখুঁজি করলাম, বাট গীতারে আমি আর কোথাও খুঁজে পাই না। এবং গীতারে খুঁজে না পাওয়ার পরে যখন গীতাকে খুঁজে পাইলাম না, দেন আমি তখন আবারও চলে গেলাম বাড়িতে। এবং বাড়িতে যাওয়ার পরে সন্ধ্যার দিকে আবারও গীতারে খুঁজতে আসছি, নাই, এবার 9:30 বাজে আবারও, মানে আমি কীরকম বোকা এবং আমি কতটা মানে কেমন ছিলাম যে আমি 9:30 বাজে আবারও ওই গীতার সাথে যেখানে দেখা করি ওখানে দেখা করার জন্য, মানে গীতাকে দেখার জন্য আবার আসছি। আইসা যে গীতা এখানে দাঁড়ায় আছে, গীতা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ওরে দেখার পর আমার ভিতরে কিন্তু বিন্দুমাত্র ভয় কাজ করে না, কারণ ওরে দেখলে আমি সাহস পাই। আমি যখন ওকে দেখি আমার কাছে মনে হয় একটা মানুষ দেখতে পাইছি এবং আমার ভিতরে একটা সাহস আসে। আমি কি বললাম যে, গীতা, গতকালকে রাতে তুমি এরকম করলা কেন? ও আমাকে বলে, কি করলাম? আমি বললাম, তোমাকে আমি চিতাখলায় নিয়ে গেলাম এবং তুমি আমার সাথে চিতাখলা থেকে এভাবে হঠাৎ করে চলে গেলা কেন? ও আমাকে বলে, আমি তো তোমার সাথে চিতাখলায় যাবো না বলছি, এরপরেও তুমি যাচ্ছ, যার জন্য আমি বাড়ির দিকে চলে গেছি, আমি যাইনি। আমি বললাম, আমি দেখলাম তুমি আমার পিছিয়ে পিছিয়ে চিতাখলা পর্যন্ত গেছো এবং চিতাখলার পিছনে যাওয়ার পরে
হঠাৎ করে আর তোমাকে দেখতে পাচ্ছি না, এটা তুমি কেন করলা? ও আমাকে বলে আমি অনেক আগেই চলে গেছি, আমি বলছি যাবো না, হঠাৎ করে আমি বলছি যাবো না, এই কথা বলে আমি চলে গেছি। আমি বললাম তুমি বললা তুমি আমার সাথে যাবা। ও আমাকে বলে না আমি বলছি আমি যাবো না। পরে আমি বললাম গীতা আমার কাজিনের এই অবস্থা। ও তখন আমাকে বলে তো রাতের বেলায় তুমি তোমার কাজিনকে নিয়ে আসলা কেন এখানে? তোমার ওই ফুফাতো ভাইকে নিয়ে এখানে কেন আসলা? আমি বললাম আরে আমার ফুফাতো ভাই আসছিলাম, ভাবছিলাম তোমার কথা বলবো বা তোমার সাথে পরিচয় করাই দিব, আমি ওরা তোমার কথা বলছিও। পরে আমারে বলে আমি না একটা হিন্দু মেয়ে, তুমি না একটা মুসলিম ছেলে, আমরা যে সম্পর্কে আছি এটা যদি এলাকার লোকজন বা তোমার রিলেটিভরা জানতে পারে এতে তো আমাদের সমস্যার ক্ষতি হবে, উপকার হবে না, তুমি কেন ওরা জানাইতে গেছো? আমি বললাম গীতা আমি তো ভুল করে ফেলছি, বুঝতে পারি নাই, এখন কি করব বলো? আমাকে বলো খবরদার আজকের পর থেকেই কখনোই কাউরে এটা আর জানাবা না যে তোমার সাথে আমার সম্পর্ক আছে, আর তোমার ওই ফুফাতো ভাইকেও বলে দিবা যে তুমি মিথ্যে বলছো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওই দিনও রাত 2টা পর্যন্ত আমি ওর সাথে ওইখানে, এবং ওইখান থেকে আমি তখন আবার চলে আসি। বাড়িতে আসার পরের দিন ও তখন চলে যাবে, মানে শাহাদাত চলে যাবে, শাহাদাত আমাদের বাড়িতে থাকবে না, ও খুব ভয় পাইছে এবং শাহাদাত তখন চলে গেল। এভাবে দীর্ঘদিন আমি এই গীতার সাথে এই খালের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম, মানে অনেক কথা, অনেক কিছু। এমন করতে করতে একদিন হলো কি, আমি আমাদের বাজারে দুপুরবেলা বাজারে গেছিলাম আমার বোনের জন্য কি জানি কিনতে। তো ওই সময় বাজারে যেয়ে দেখতে পাই ওই যে মণি, মানে গীতা যাদের বাসায় থাকে ওর বড় মেয়ের নাম মণি, ছোটটার নাম হচ্ছে মুক্তা। মণি দেখি বাজারে, তো বাজারে মণি কসমেটিক কিনতেছে, মানে বিভিন্ন ধরনের কসমেটিক কিনতেছে। তো কসমেটিক কেনার পরে আমি তখন মনিরে বললাম যে মণি, মানে ওর সাথে এমনি মাঝে মাঝে দেখলে আমার কথা হয়, ওভাবে কোনো কথা বলি না। আমি বললাম যে মণি কী অবস্থা, তোমার কাজিন ভালো আছে? তো আমারে বলতেছে কোন কাজিন? আমি বললাম গীতা। আমার বলে গীতা? আমি বললাম হ্যাঁ, গীতার কী অবস্থা? ও তুমি ভাবছো আমি গীতারে কেমনি চিনি? একদিন খালের পাড়ে দেখা হয়েছিল, পরে জিজ্ঞেস করলাম, বললো তোমাদের বাসায় আসছে তোমার কাজিন। ও ওরকমভাবে। পরে আমার বলে আপনার মাথা ঠিক আছে? আমি বললাম কেন, মাথা ঠিক থাকবে না কেন, কী হয়েছে? ও আমারে বলে আমার কাজিন গীতা নামের তো কেউ নাই, আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে গীতা নামের তো কেউ নাই। আমি বললাম বেশ কয়েক মাস আগে এখানে যে পূজা হলো, পূজার মধ্যে তুমি মুক্তাকে নিয়ে গীতাকে নিয়ে আসো নাই, চুরি কিনছো না ওই যে বট গাছের নিচে দোকানটা থেকে? ও আমার বলে কি বলেন আপনি এগুলো, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আর মুক্তা আসছি, আমি তো কোনো গীতাকে নিয়ে আসি নাই। আমি বললাম তুমি গীতারে নিয়ে আসো নাই? বলে না আমি গীতাকে নিয়ে আসি নাই, আর গীতাকে আমি তো চিনিই না। আর আমি বললাম তোমার এক মামাতো ভাই তোমাদের ঘরে থাকে না, নাম গীতা, বাড়ি অমুক জায়গায়? বলে হ্যাঁ ওইখানে আমার নানু বাড়ি, ঠিক আছে ওইখানে আমার নানু বাড়ি, কিন্তু আমার তো কোনো মামাতো বোন নাই, আমার তো কোনো মামাতো বোনই নাই। বললাম কি বলো তুমি, এটা তোমার মামাতো বোন নাই? আমি পরে একবার চাচ্ছিলাম তারে বলে দিই তার সাথে রিলেশনে আছি, আবার চিন্তা করলাম যে গীতা তো আমারে বলছিল যে ওর সাথে যে রিলেশনে আছি এটা যেন আমি কাউকে না জানে বা কাউকে না বলি। তো পরে আমি আর বললাম না, বলে আমি বললাম যে আসলে কি হইতেছে আমার সাথে আমি না বুঝি না, মানে তোমরা কি ইচ্ছে করে করো নাকি এটা আমার সাথে মানে আল্লাহ কর্তৃক হয়ে যাচ্ছে, আমি না বুঝি না। ও আমাকে বলে কি হয়েছে বলেন তো আপনি আমারে, মানে কি চিন্তা করতেছেন, কি হয়েছে? আমি বললাম দেখো তুমি কি সত্যিই গীতারে চেনো না? বলে না আমি গীতা নামের কাউরে চিনি না, আমাদের আত্মীয় স্বজন 10 জন ভিতরে গীতা নামের কেউই নেই। আমি বললাম আমাকে তোমাদের বাড়িতে নিতে পারবা? আমার বলে আমি তো আপনাদের বাড়িতে যেতে পারবো না, আপনাদের বাড়িতে আমি কেন যাবো, আমি আপনাদের বাড়িতে যাব না, মানে আমি আপনারা আমাদের বাড়িতে নিব না। ভাই তখন আমার পুরো গলা শুকিয়ে গেছে, যেটা কী হচ্ছে আমার সাথে, মানে মনি বলে চিনি না, অথচ আজকে মাসের পর মাস এই গীতা, যার জন্য আমার পড়াশোনা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, সবই বন্ধ, মানে সব কিছু বন্ধ হয়ে গেছে এই গীতার জন্য। এবং আমার সামনে এসএসসি পরীক্ষা, আমি পরীক্ষাও ঠিকমতো মানে দিতে পারবো না। তো এর পরের দিন হলো কি, আমি আমাদের বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে মানে বুঝতে পারলাম না এই যে ওই দিনে একটা হিন্দু ছেলে আছে ওদের পাড়ারই, মানে মনিদের পাড়ার, ওই ছেলেটার সাথে আবার দেখা হয়েছে বিকালে। দেখা হওয়ার পর আমি বললাম হয়তো মনি মিথ্যাও বলতে পারে। ওই ছেলেটা জিজ্ঞেস করলাম যে মনিদের বাড়ি থেকে কোনো মেয়ে আসছে বেড়ানোর জন্য আজকে অনেক মাস ধরে, নাম গীতা? ওই ছেলে বলে যে না, মনি দিদিদের ঘরে তো কোনো নতুন মেহমান আসে নাই, আমি তো কোনো নতুন কুটুমকে দেখি নাই ওদের বাড়িতে, আমি তো ওদের বাড়িতেই থাকি। পরে আমি বললাম কিরে, এই ছেলে তো জানার কথা, কারণ এই ছেলে ওদের বাড়িতে উঠে বসে যায় এবং সারাক্ষণ ওদের বাড়িতেই থাকে, তা এই ছেলে তো খুব ভালো করে জানবে। এখন এই ছেলে বলতেছে ও জানেই না। আমি তখন বললাম যে আল্লাহ আমার সাথে কী হচ্ছে,
মানে আমি না নিজেও বুঝতে পারতেছিলাম না যে ওই টাইমটাতে আমার সাথে এটা কী হচ্ছে এবং কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। পরে আল্লাহর কি হুকুম আর কি, এর পরের দিন আমি তখন করলাম কি, আমি বাড়িতে মানে ইয়েতে যাব, মানে ওই রাতটা তখন কেটে গেছে, মানে ওই দিনটা কেটে গেছে। রাতের বেলায় 9:30 বাজে আমি গীতারে দেখতে যাব ওইখানে, মানে খালের পাড়ে যাব এবং গিয়ে এই গীতা আসলেই কোন বাড়িতে থাকে বা কোন বাড়িতেও আসছে, কোন বাড়িরও মেহমান, এই জিনিসগুলো আমি আরও সঠিকভাবে জানবো। ও তো বললো মনির কাজিন, কিন্তু মনি তো বলে যে না, ও মনির কিছুই হয় না এবং মনির কোনো এরকম মামাতো ভাই মামাতো বোনই নাই। পরে মানে আমি জানি না কি বলবো, আমি তখন বাড়ি থেকে বের হয়েছিলাম, আমি ওর সাথে দেখা করবো 9:20 মতো বাজে ওই সময়তে। হঠাৎ করে উঠান থেকে বেরোয়ার পরেই দেখলাম আমাদের রাস্তার মধ্যে, 2 রাস্তার মোড়ে আমার আব্বা দাঁড়ায় আছে। আব্বার কিন্তু আমি প্রচুর লেভেলের ভয় পাই, মানে প্রচণ্ড রকমের ভয় পাই। আমার পরিবারের ভিতরে আব্বারে ছাড়া আমি কাউরে ভয় পাই না। আব্বা তখন আমার বলে, সামনে না তোর SSC পরীক্ষা? আমি বললাম হ্যাঁ আব্বা। তো বলে এত রাতের বেলায় কই যাচ্ছিস? আমি বললাম আব্বা আমি একটু হাইটে আসি। বলে হাইটে আসবি? তোর রেজাল্ট কীরকম হচ্ছে জানিস? তোর পড়াশোনা কোথায় যাচ্ছে জানিস? আমি তোর জন্য এলাকাতে মুখ দেখাইতে পারি না। তোর মা আমাকে প্রতিনিয়ত শুধুমাত্র তোর জন্য বকাবাধ্য করে। আমি তোর মতো কুলাঙ্গান সন্তান আমি পেটে ধরছি, এই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা শুরু করছে গালাগালি করাতে আমি তখন রাগ করে বাড়িতে আসছি। বাড়িতে এসে মারে বলতেছে মা আব্বা আসছে, মানে আব্বা ব্যাগ কাঁধে, আমি জানতেছি আব্বা বাড়িতে আসবে। আমি আম্মা আব্বা আসছে এইটা বলে রাগ করে ঘরের ভিতর গিয়ে দরজা আটকাই দিছি। আর যাইনি ওইখানে, দরজা আটকাই দিছি। রাত্র প্রায় আপনার 11:30 কি 12টার দিকে কে জানিস আমার দরজা ধাক্কাইতে আছে। দরজা কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দরজা খুলুন, দিয়ে আমার মা দাঁড়ায় আছে। মা আমারে বলে কি রে তোর বাবা কই? আমি বলে আব্বা তো দেখছি অনেক আগেই বাড়ির সামনে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, আমার সাথে কথা বলছে। বলে কই তোর আব্বা তো ঘরেতে আসে নাই। আমি বললাম তাহলে মনে হয় সাজু কাকাদের ঘরে গেছে। মানে আমার আব্বার এক ছোটো ভাই আছে, ছোটো ভাই প্লাস বন্ধু, আমার কাকা ওই সম্পর্কের সাজু। তাই আমি বললাম যে মনে হয় সাজু কাকার ঘরে গেছে। আমার আম্মা তখন বলে তাই তোর সাজু কাকার ঘরে গেলে যা একটু ডাক দিয়ে আনতো, এত রাতের বেলা ওই ঘরে কি করে? কয়েকদিন পরে ছুটিতে আসছে, ছেলে মেয়েরে সময় দিবে, তা না উনি ওইখানে চলে গেছে, ডাক দিয়ে আন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি ডাক দিয়া পাওয়া যায় কিনা। হঠাৎ করে মনে হলো যে না আমি যাবো না, আব্বা আমার বকা দিছে। আমি মারে বললাম যে না আমি যাবো না, তুমি যাও, আমি যেতে পারবো না। আমি তখন গেলাম না, মা তখন গেছে। মা তখন গিয়া এই কিছুক্ষণ পর এসে আমার বলতেছে কি রে তামিম তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি বললাম কেন ভাই কী হয়েছে? মা বললো তোর বাবা তো বাড়িতেই আসে নাই। আমি তো ওই বাড়িতেও খুঁজে আসলাম, তোর বাবা বাড়ি চিঠি লিখছে, চিঠির মধ্যে বলছে সে আরও 10-15 দিন পরে আসবে। তুই হঠাৎ করে বলতেছিস তোর আব্বারে দেখছিস। তো ঘরে তখন আমার দাদাও ছিল। আমি তখন দাদারা ডাক দিয়ে বলি দাদা আমি কি মিথ্যা কথা বলি? আমি নিজের চোখে দেখলাম আব্বা দাঁড়ায় আছে 3 রাস্তার মোড়ে, আমি বাইরে যাচ্ছি, আব্বা আমার বকাঝকা দিয়ে পড়তে পাঠাইলো, আর তুমি বলতেছো আব্বা বাড়িতেই আসে নাই। এর কী ধরনের কথা বলো মা? আমার দাদা তখন বলে তুই ঘরে যা, আমরা বলে তুই ঘরে যা, একটু রাগ হয়ে একটু গম্ভীর কণ্ঠে বলে ঘরে যা। আমি তখন ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে আমি আর কোনো খবর পেলাম না। রাত 2টার দিকে আমি আর স্থির থাকতে পারতেছিলাম না, আমার শরীরটা অনেক জ্বালাফোড়া করতেছে, মানে কেমন যে একটা অবস্থা হয়েছে বলে বুঝাতে পারবো না। 2টার দিকে আমি ঘরের দরজাটা খুলে বের হয়েছি, এমন সময় আমার আম্মা আমার ডাক দিছে। মানে তখন আমি বুঝতে পারলাম যে আমার মা আমাকে পাহারা দিচ্ছে। আমাকে ডাক দিয়া বলে যে কই যাস? আমি বললাম মা আমি একটু খালের পাড় থেকে হাঁটে এসে। মা বলে কোথায় আমাদের বাড়ি, কোথায় খালের পাড়? রাত 2টা বাজে খালের পাড়ে যাবি তুই মরার জন্য? এই ঘরের ভিতরে ঢুক। এটা বলে আম্মা তখন আমাকে ঘরে ঢুকে দিলাম। আমি তখন ঘরে ঢুকলাম। সকালবেলা আপনার প্রায় 7:30 কি 8টার দিকে আমার ঘুম ভাঙছে, আমি বেরোবো। এমন সময় মা আমারে বলে তোর দাদা বলছে ঘরের বাইরে না যাওয়ার জন্য, তোর দাদা কোন মেহমান দাওয়াত দিছে, তোর বাড়িতে মেহমান আসবে। আমি বললাম কী রে, দাদার তো কোনো দিন কোনো মেহমান আসে নাই, আমার জীবনে জন্মের পরে কোনো দিন দেখি না যে দাদার কোনো মেহমান আসতে। আমার দাদার তেমন কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। দাদা বেশিরভাগ সময় ঘরে বসে থাকে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ কালাম পড়ে, এরকম। বাইরের কোনো মানুষের সাথে একেবারেই মিশে না, বাইরের কারোর সাথে মিশা কথা বলে গেলে দাদা আমার দাদার একেবারেই অপছন্দ। তাহলে দাদা বলতেছে যে বাইরে থেকে কে আসবে? তো বাইরে থেকে কে আসবে? বসে আছি দিনে 10:30 বাজে এক হুজুর আসছে আমাদের ঘরে, আমার দাদার কাছে আসার পরে ওই হুজুর দাদার ঘরে বসছে। মুহূর্তের মধ্যে দাদা আমার মায়ের দিয়ে আমার খবর পাঠাইছে। আমি আমার ঘরে বসে আছি। পরে আমি গেছি, যাওয়ার পরে মাও ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে দাদা তখন দরজাটা লাগাই দিছে ওই ঘরে, মানে দাদার রুমে। এবং দরজাটা লাগাই দেওয়ার পরে ওই লোকটা তখন আমার ডাক দিয়ে বললো যে এখানে বসো। আমি বসছি। পরে বলে যে তোমার বাম হাতটা দাও তো।
তখন বাম হাতটা দিয়েছি, বাম হাতটা দেওয়ার পরে বাম হাতের আঙুলে উনি ধরছে, শুধু এটুকু আমার মনে আছে। মানে উনি আমার বাম হাতটা নিচে নেওয়ার পর বাম হাতের আঙুলে, মানে এই আঙুলটার মধ্যে উনি শুধু ধরছে, এবং ধরার পরে আমি তখন আর কোনো কিছু মনে নাই। আমার প্রায় 1.5 ঘন্টা পরে জ্ঞান আসছে, এবং 1.5 ঘন্টা পরে আমার যখন জ্ঞান আসছে, মানে আমার হুঁশ আসছে, আমার তখন মনে হয় শরীরটা অনেক দুর্বল, মানে এতটাই দুর্বল যে আমি শরীরটা নিয়ে নড়তে পারতেছি না। আমাকে মা দিল, আপনার জুস দিল, পানি দিল, এটা ওইটা বললো খাওয়ার জন্য। আমি খাইলাম, খাওয়ার পরে মারে বললাম, মা কী হয়েছে আমার? আমার মা বলে কিছুই হয় নাই। আমি বললাম তাইলে দাদার মেহমান আমার বাম হাতে ধরার পর আমি জ্ঞান হারিয়ে ফেললাম কেন, এবং এতক্ষণ পর্যন্ত কী হয়েছে এখানে, আমার কাছে বলো না মা কী হয়েছে। আমার আম্মা বলে কিছুই হয় নাই তামিম, কিছুই হয় নাই বাবা, যা তুই ঘরে যা। আমি বললাম মা কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা অবশ্যই হয়েছে, যদি কিছু নাই হবে তো তুমি এরকম করতেছো কেন, আর আব্বাও বা এরকম করে কেন? আমার মা বলে কিছুই হয় নাই, তুই ঘরে যা। পরে আমি ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে ওই রাতে আর আমার তারা ঘর থেকে বেরিয়ে যেতে, আমরা পাহারা দিচ্ছি, আর আমার হাতে তাবিজ, গলায় তাবিজ পরায় রাখছে। আমার তাবিজ বলছে এগুলো খোলা যাবে না, কোনোভাবেই খোলা যাবে না, ওইগুলো খুলিও না। পরের দিন সকালবেলা আমাদের কিছু ছোটো ছোটো পিচ্ছি আছে, ওরা দিয়ে আমার হাসতেছে, আমার দিকে তাকায়, মানে বাড়ির কিছু ছোটোখাটো পোলা পেন আছে না, আরে আমার দিকে তাকায় হাসে। তুই বললাম কিরে আমার দিকে তাকায় হাসিস কেন, কী হয়েছে? পরে বলে কালকে না আপনি মেয়েদের মতো করে কথা বলছেন। ছোটোগুলো বলতেছে। আমি বললাম মেয়েদের মতো করে কথা বলছি ক্যা? মেয়েদের মতো করে কথা বলবো কেন? বলে আপনি মেয়েদের মতো করে কথা বলছেন, মেয়েরা যেমনি কথা বলে এমনি কথা বলছেন। আপনি বলছেন আপনার নাম নাকি গীতা। আমি তখন বললাম যে আচ্ছা কী হয়েছে আমারে বলতো। পরে বলে একটা হুজুর আপনার জিজ্ঞেস করছে আপনার নাম কি, আপনি বলছেন আপনার নাম গীতা, আপনি মেয়েদের মতো কথা বলছেন। এই কথা শুনে আমি তখন মায়ের যা ধরছি যে মা কী হয়েছে গতকালকে আমারে বলো তো। মা বলে কিছুই হয় নাই। আমি বললাম দেখো বলো। তখন আমি আমার মায়ের মুখে জানতে পারি যে গতকালকে রাতে, গতকালকে আমার সাথে যেটা ঘটেছে এটা সত্যি অবিশ্বাস্য কিছু। আমাদের বাড়িতে একটা ভালো জিন আছে, এটা আমার বাবার মুখে, দাদির মুখে, দাদার মুখে, সবার মুখে ছোটোবেলা থেকে শুনতাম যে আমাদের বাড়িতে একটা ভালো জিন আছে। তো ওই জিনটা, আমি যদি ওই দিন গীতার কাছে যাইতাম তাহলে মারা পড়তাম, গীতা আমাকে মেরে ফেলতো। মূলত গীতা ছিল একটা খারাপ পরী বা খারাপ জিন, এবং এইটা কোনো না কোনোভাবে আমার সাথে জড়িয়েছে বা আমার সাথে আছে, যার কারণে ওইটা আমাকে ওইখানে ডাইকে নিয়ে মেরে ফেলতো। আমাদের বাড়ির ভালো জিনটা আমার বাবার রূপে এসে আমাকে আটকাইয়ে দিচ্ছে। এই কথা আমার মা আমাকে বলে। আমি তখন বললাম মা তুমি এটা কী বলো? মা বলে হ্যাঁ এটাই কবিরাজ বলছে, বাবারে তোরে মেরে ফেলবে, আজকে থেকে তোরা পড়াশোনার দরকার নেই। আমি বললাম এটা তুমি কেমন কথা বলো, পড়াশোনা করবো না, পড়াশোনা না করলে তো আব্বু আমারে মারবে, না তোর পড়াশোনা করতে হবে না। সামনে আমার এসএসসি পরীক্ষা, বাট আমি আর এসএসসি পরীক্ষাটা দিতে পারলাম না। আমি সম্পূর্ণ ঘরবন্দি হয়ে গেলাম। আমার বন্ধু বান্ধব সবাই আমারে দেখতে আসে, সবাই বলে যে তানিমের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং ওর লাইফটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে। সবাই আমার নিয়ে আফসোস করে, আমার নিয়ে দুঃখ প্রকাশ করে যে তানিমের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, ওর পড়াশোনা অনেক ক্ষতি হয়ে গেছে, এটা ওইটা, অনেকে অনেক কথাবার্তা বলে, সবাই কথাবার্তা বলতেছে। এবং একটা পরিস্থিতিতে তখন দেখা গেল যে আমি মানসিকভাবে দিনে দিনে অনেকটা হয়ে যাচ্ছিলাম যে আমার সাথে কী হইল, কী হইল, এই গীতা কে ছিল? এই হিন্দু পাড়ার গীতারে কেউই চিনে না, হিন্দু পাড়ার কোনো মানুষ চিনে না, এবং মনি চিনে না, মুক্তা চিনে না, কেউই চিনে না। এই গীতা আমার কাছে কেন আসলো, এবং কেনই বা এই ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য আমার ভিতরে এক অন্য রকমের তুফান উঠাই দিল? এই গীতা আসলেই কে? এরকম হাজারো প্রশ্ন তখন আমাকে প্রশ্নবিদ্ধ করতেছিল। এই করতে করতে এসএসসি দিলাম না। এসএসসি না দেওয়ার পরে আমার আব্বা তখন প্রায় এখানে 3-4 বছর কেটে গেছে, প্রায় 3-4 বছরের মতো। আমার বন্ধুরও বিয়ে হইল। এবার 3-4 বছর এই বাড়িতেই পড়ে আছে, ঘরে খাওয়া দাওয়া করি, ঘরেই থাকি, ঘরেই ঘুমাই, এক অন্যরকম জীবনযাপন করি। তো একটা বার যা আব্বা আমারে বললো যে একটা কাজ কর, আমি তোরে একটা ছোট দোকানের ব্যবস্থা করে দিই, রেল স্টেশনের বাইরে তোর একটা দোকান দিব, তো এখানে গিয়ে একটা দোকান করে। এইভাবে বাড়িতে বসে থাকলে তো আরও বেকার হয়ে যাবে, আর খারাপ হয়ে যাবে। আমার আব্বা তখনও রেলওয়েতে চাকরি করে। তো আমি তখন বললাম যে ঠিক আছে আব্বা, যেহেতু বাড়িতে বসে থাকলে খারাপ লাগে, ভালো লাগে না, অস্থির লাগে, তা একটা কিছু করলে কিছুটা হইলেও ভাল লাগবে। তো ঠিক আছে তুমি যদি বলো তাহলে আমি রেল স্টেশনে কিছু একটা করব। পরে আমার আব্বা তখন রেল স্টেশনের ভিতরেই, এরিয়ার ভিতরেই আমার একটা দোকান দিয়ে দিল। তো দোকানের মধ্যে আপনার চিপস, চানাচুর, বিস্কিট, এই টাইপের বা এই জাতীয় জিনিসগুলো তখন আমি দোকানের মধ্যে বিক্রি করি। তো দোকানের মধ্যে বিক্রি করতেছি অনেক দিন পরে একদিন কি আপনার বিকেলবেলা একটা পাগলি আসছে।
মানে ঘোমটা ঘামটি দেওয়া, একটু ভয়ানক টাইপের চেহারা, হাতের মধ্যে লাঠি আছে। আইসা বলে দে আমি কিছু খাবো। তো এমনি পাগল আসলে রেল স্টেশনে তো পাগল বা ফকির এগুলো একটু বেশিই থাকে। তো আমি তখন আমার মতো করে কিছু তারে সাহায্য করে দিলাম। সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রতিদিন আমার দোকানে আসে, আমার বিরক্ত করে, যে তোরা না বলছি দেওয়ার জন্য এটা দে, তোরা না বলছি দেওয়ার জন্য ওইটা দে, মানে আমাকে প্রচুর বিরক্ত করে। খুব রাগ লাগে, গালাগালি করি, এই পাগলি তুই না আসস কেন। এবং এটা একদিন 2 দিন নয়, প্রায় দীর্ঘ 2-3 মাসের মতো, 2-3 মাসের মতো আমার দোকানে আসে। আইসা আমার বলো আমার এইটা দে, আমার ওইটা দে, আমি এই খাবো, আমি ওই খাবো, আমার এই দে, আমার ওই দে, মানে আমাকে পাগল বানিয়ে দিতেছে। বাট আমার এগুলো ভালো লাগে না যে এইটা আমার সাথে কেন করে। এবং একটা পর্যায়ে আমি কী করতাম, আমাদের ওই বাসা থেকে মানে আমার দোকানটা আমি যেখানে থাকি এটা ডিস্টেন্সটা অনেক দূরে, মানে আমার দোকান থেকে রেল স্টেশন থেকে আমার বাসাটা অনেক দূরে। তো একদিন হলো কি, মানে ঈদের সময় ছিল, ঈদের সময় তখন রমজানের ঈদের সময়, রমজান মাসের ঘটনা। তো প্রচুর কাস্টমার বেচা কিনা। আমি তখন কী করলাম, আপনার 11:30 কি 12টা কি 1টার দিকে দোকান বন্ধ করি, 1টার দিকে দোকান বন্ধ করে তখন বাড়ির দিকে রওনা দিছি, মানে বাসায় রওনা দিছি। এখন বাসায় যাওয়ার পথে আমাদের বাসায় যে একটা গলি পড়ে, একটা গলির মতো এরিয়া পড়ে, ওই গলি দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে 8-10টা ছেলে কোত্থেকে জানি চলে আসছে, মানে ওরা চিন্তাই গাড়ি দেখলে বোঝা যায়। আইসে আমাকে মানে এরকম ধরে বসছে, ধরে বলে মানে আমার পকেট টকেট হাতায় ফেলতেছে। ওই সময় কিন্তু আমার কাছে অনেক টাকা ছিল, দোকানের অনেক টাকা, সারাদিন বেচা কিনা করছি তো অনেক টাকা ছিল। এমন সময় হঠাৎ করে তারা কী করলো, আমার পিছনের দিকে তাকে সবগুলো দিছে চিৎকার, এমনভাবেই চিৎকার দিছে, এবং চিৎকার দিয়ে তারা দৌড় দিছে, মানে দৌড় দিয়ে চলে গেছে। পরে আমি পিছনের দিকে ফিরে তাকায় দেখি ওই পাগলটা দাঁড়িয়ে আছে, মানে ওই যে পাগলটা আছে ওই পাগলটা দাঁড়িয়ে আছে। কিরে এই পাগল এখানে আসবে কোত্থেকে, এই পাগল তো এখানে আসার কথাই না। এইটা আমার রেল স্টেশন থেকে আমি রিক্সা করে মোড় পর্যন্ত আসছি, এরপর এখানে আসছি, তো এই পাগল তো এখানে আসার কোনো কথাই না। আমি বললাম তুই এখানে কীভাবে আসলি, কিছুই বলে না, হাসে। পরে আমি বাসায় গেছি, মানে বাসায় যে খাওয়া দাওয়া করলাম, কইরা আমি শুইছি আর মনে মনে চিন্তা করতেছি এটা কী হইলো আমার সাথে। পরের দিন সকালবেলা তখন আমি গেলাম, যাওয়ার পরে পাগলটারে খুঁজতেছি পুরো রেল স্টেশনে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে একজনে আমারে বলতেছে, একজনে বললাম যে ভাই এমন একটা পাগল আছে রেল স্টেশনে থাকে, এর দিকে খুঁজে পাই না। পরে বলে কে, তুমি কি ওই পাগলি গীতার কথা বলতেছো? ওই গীতা নামটা বলার পরে আমার ভিতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছে। বাট তারপরেও আমার এইটা মাথায় আসতেছে না যে ওই গীতা তো একটা পরী ছিল, আগেরটা আর কি। পরে আমি বললাম গীতা কি হিন্দু মহিলা? বলে হিন্দু তো। আমি বললাম এই মহিলার যে হিন্দুর কোনো পোশাক আশাক পরে না। বলে মহিলা মাঝে মাঝে পূজা করে দেখতাম, আগুনের পূজা করে, এইটা করে ওইটা করে, বিভিন্ন পূজা করে, এই জন্য আমরা সবাই ভাবি ও হিন্দু, ওর নাম আমরা গীতা দিয়েছি। আমি বললাম গীতা কি আপনারা দিয়েছেন না ওর নামই এটা? বলে না আমরা দিছি। এবং কিন্তু বহু মাস ধরে রেল স্টেশনে আছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ওর দিনের বেলায় দেখা যায় না। আমি বললাম এটা কী ধরনের কথা, একটা মানুষকে দিনের বেলায় দেখা যাবে না কেন? উনি বলে যে না, ওরে দিনের বেলায় দেখা যায় না, ওরে দেখা যায় রাতের বেলা। ও রাতের বেলায় কোত্থেকে জানি আসে, তুই রাতের বেলা আসলে ওরে ঠিকই পাইবি। পরে দোকানদারি করতেছি, এমনি মানে কয়েকটা কুলিরে খবর দিয়ে রাখছি যে যদি মেয়েটা আসে তাহলে যাতে আমার খবর দেয়। ওরা একটা পর্যায়ে আমার ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে যে তানিম ভাই ওই আসছে। পরে আইসে দিয়ে কেউ বসে আছে, মানে রেল স্টেশনের একটু কোনার মধ্যে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, ওখানে বসে আছে, হাতে একটা লাঠি আছে। পরে আমি বললাম যে তুই কি আমাকে দেখতে পাচ্ছ? পর আমার দিকে তাকানোর পরে খুব বিশ্রী চেহারা ছিল, মানে পাগলদের চেহারা, মানে মানুষ তো মানুষই, কিন্তু ওর চেহারাটা এত বিশ্রী ছিল যে ওর মুখের দিকে একবার তাকালে আপনার বমি চলে আসবে, সবসময় মুখের মধ্যে থুতু লেগে থাকতো, খারাপ একটা অবস্থা। পর আমি বললাম যে আপনি কালকে রাতে ওইখানে গেছিলেন কেন? কিছুই বলে না। পরে আমি বললাম কালকে রাত্রে ওইখানে কেন গেছিলেন, আমার এইভাবে বাঁচাইলেন কেন? দিয়ে যে কিছুই বলে না। না বলার পরে এবং তার কথাবার্তা কিছু কিছু আমার কাছে খুবই সন্দেহজনক লাগে। ওইখান থেকে চলে আসলাম, দোকান থেকে আবার বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমি ভাবতেছিলাম ওর নাম গীতা হলো কেন, এবং আমি আগে যে পরীটার সাথে রিলেশন করছি ওইটার নামও তো গীতা ছিল। তাহলে কি এই পরীর সাথে এই পরীর কোনো সম্পর্ক আছে? মানে দুইটা কি এক? আমার ভিতর তখন এই মেমোরিটা ঢুকে আসে। তখন আমি তাবিজ তো মানে এগুলো কোনো কিছু ব্যবহার করতাম না। একদিন রাতের বেলায়, মানে রাত বলতে 9:30 কি 10টা বাজে, ওই সময় আমি হঠাৎ করে তারা দেখি আমার দোকানের সামনে দিয়ে গেছে। আমি আমার দোকানটার সাথে মানে আরেকজনে বললাম যে আপনি একটু দোকানে দাঁড়ান, আমি আসি। পিছনে যাও, ওরা ধরছি, ধরে বলে কই যাও? হাসে, মানে আমার দেখলেই হাসে। আমি বললাম কই যাও? কোনো কিছু বলে না। আমি তোমার সাথে কথা আছে, এদিকে আসো। টাইনা দোকানের সামনে আনছি, আনার পর আমি বললাম তোমার বাড়ি কই, কোত্থেকে আসছো, এখানে কি করো? কিছুই বলে না, শুধু হাসে। পরে আমার পিছনের দিকে একটা রুম আছে, একটা রুমের মতো আছে, আমি রুমের ভিতরে দরজা খুলে রুমের ভিতরে ঢুকে আমি তালা মেরে দিছি।
বাড়ি দিয়ে তালা মারছি এই কারণে যে আমাদের এখানে একটা ফকির আছে, মানে একটু কবিরাজ টাইপের আর কি, একটা ফকির আছে, মাঝে মাঝে উনি আসে, হ্যাঁ ওনারে দেখাবো এটা কি আসলে এটা মানুষ না পরি। পরে করলাম কি ওনারে খোঁজার জন্য গেছি, ওনারে পাইছি, ওনারে পাই আইসা ভাই দেখেন এই রুমের ভিতরে একটাই দরজাই একটা, এবং এই দরজা ছাড়া অন্য কোনো দরজা নেই, আর আমি এই দরজার মধ্যে তালা মেরে গেছি। তাহলে ভিতরে তো 100% থাকার কথা, ভিতরে মালামাল যেমন আছে তেমনই সব কিছু ঠিক আছে, কিন্তু ও নাই, মানে গীতা নাই ভিতরে। গীতার যখন ভিতরে দেখলাম না, আমার ভিতরে তখন মানে আমার শরীরটা তখন একটা কাঁপ দিয়ে উঠছে। আমি তখন ওই কবিরাজটারে বলতেছি, কাকা আমার সাথে কি হইতেছে আমি তো বুঝতেছি না, আমার তো মানে আমি পাগল হয়ে যাব। উনি আমার বলে, বাবা অধৈর্য হইও না, কী হয়েছে বলো। আমি বললাম এই ঘটনা, রাতের বেলায় এরকম আমার ডাকাতে ধরছে এবং ও আমার এমনি বাঁচাইছে, এরপর থেকে এরকম এরকম, এখন আমি ঘরে রাইখা তালা মেরে গেছে বাইরে, তো দেখি যে এখন ঘরের ভিতরে নেই। পর তিনি ঘরে ঢুকার পরে বলে, একটু আগে ঘরের মধ্যে একটা পরী আসছিল এবং পরীটা কিছুক্ষণ আগে চলে গেছে, এই জানালা দিয়ে বেরিয়ে গেছে। আমি বললাম পরীটার নাম কি? উনি বলে নাম বলতে পারবো না, তবে মুসলিম পরী না, হিন্দু। আমি তখন বললাম যে কাকা আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটছে, মানে অতীতে সব কিছু বলছি, বর্তমানটাও বলছি। বলার পরে উনি আমার বলে, ঠিক আছে এরপরে যদি মেয়েটারে কোথাও দেখতে পাও হাত ধরে টাইনে আমার কাছে নিয়ে চলে যাবা, ছাড়ে দিয়ে যাবা না। কোথাও দেখলে পাগলটারে দেখলে হাত ধরে আর টাইনে আমার কাছে ডিরেক্ট নিয়ে যাবা, অন্য কোথাও নিবা না, আমার এখানে নিয়ে যাবা। আমি আচ্ছা ঠিক আছে। এরপরে ওরা আর দেখাই যায় না, 1 দিন 2 দিন 3 দিন প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেছে, ওরা 1 সপ্তাহ দেখাই যায় না। 1 সপ্তাহ পর একদিন রাতের বেলাও আমাকে স্বপ্নে দেখায় এরকমভাবে যে আমি তোমার পছন্দ করি, আর আমি তোমার পছন্দ করি বলেই আমি তোমার পিছনে এইভাবে ঘুরতেছি, আর তুমি আমাকে এইভাবে অপমান করতেছো, কখনো এইভাবে কখনো ওইভাবে, তুমি আমার সাথে এরকমটা কেন করো, এইভাবে আমার ক্ষতি কেন করো। আমি তখন তারে বললাম, স্বপ্নের মধ্যেই বলতেছি আমি তো তোমার কোনো ক্ষতি করি না, আমি কিভাবে তোমার ক্ষতি করি। ও আমাকে বল, আমি যত তোমার কাছে যেতে চাই তুমি বিভিন্ন মানুষ দিয়ে আমাকে দূরে ঠেলে দাও, বিভিন্ন মানুষ দিয়ে আমাকে তোমার কাছ থেকে দূরে সরাইয়া দাও। কেন সরাইয়া দাও? আমি বললাম কীভাবে দূরে সরাই দাও বলো, আমি তোমার পছন্দ করতাম, তাই বলে তোমার সাথে আমি সবসময় খালের পাড়ে দেখা করতাম, তুমি হঠাৎ করে তোমার চাচাতো ভাইকে, তোমার এই ফুফাতো ভাইকে কেন নিয়ে গেলা, এবং এরপরে তাবিজ তুমান দিয়ে তোমাকে আটকায় রাখছে, আমি তোমার কাছ থেকে দূরে ছিলাম, পাগল বেশে তোমার কাছে আসার চেষ্টা করছি, এবং পাগল বেশে দূর থেকে তোমাকে পছন্দ করে গেছি, কিন্তু এরপরেও তুমি আমাকে কেন আবার কবিরাজ নিয়ে আসলা? তুমি কি সত্যিই চাও না আমি তোমার আশেপাশে থাকি? আমি স্বপ্নের মধ্যেই তার মানে আমার কাছে, মানে আপনার কাছে হয়তো স্বপ্ন মনে হতে পারে, আমার কাছে মনে হয় সরাসরি কথা বলতেছে। আমি বলতেছি যে ঠিক আছে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। ও আমাকে বলেন, আমার সাথে দেখা করতে পারবা না, আমার সাথে কথা বলতে পারবা, শুধু কথাই বলতে পারবা, দেখা করতে পারবা না, আর আমি কখনোই তোমার সামনে আসবো না। আমি বললাম আমার সামনে আসবা না, কখনোই আসবা না? বলে না, আমি কখনোই আর তোমার সামনে আসবো না, তুমি আমার সাথে জাস্ট কথা বলতে পারবা। তখন আমি বললাম কোথায় কথা বলবো? পর আমাকে একটা ঠিকানা দিল বলতে একটা হিন্দু মন্দির আছে আমাদের ওই রেল স্টেশনের কাছেই, এবং মন্দিরটার পিছনে একটা মানে হিন্দু বাড়ি আছে, ওই বাড়িতে আগে লোকজন থাকতো, এখন থাকে না, কিন্তু একটা বট গাছ আছে। আমাকে বলে এটার নিচে যাবো, এটার নিচে গিয়ে তুমি আমার কোনো কিছু বললে আমি শুনতে পাবো, এবং এটার উত্তর আমি তোমাকে যথাযথভাবে দিব, এছাড়া আমি সরাসরি কখনোই তোমার সামনে আসবো না। আমি তখন বললাম তাহলে আমার সামনে আসলে কি সমস্যা? বলে না, আমি তোমার সামনে কখনোই যাব না। পরে আমি এই রেল স্টেশনের ওইখান থেকে যে বটগাছের ঠিকানা আমাকে দিল, কালী মন্দিরের ঠিকানা দিল, আমি ওইটার কাছে গেছি, এবং ওইটার কাছে গেলে পরে ওই আমার সাথে কথা বলতো, আমি ওরা প্রশ্ন করতাম, ও উত্তর দিত, কথা বলতে যেটা বলতাম এটার উত্তর দিত, এবং তখনও আমাকে বলে যে ও ছোটোবেলা আমাকে বাঁচাইছে। ছোটোবেলায় আমার দাদির মুখে, মায়ের মুখে যে একটা গল্প শুনেছিলাম, যে ছোটোবেলাতে আমাকে উঠানের মধ্যে শোয়াই রাখে, এবং যাকে আমাকে সাপে কামড় দেওয়ার কারণে আমার বাম হাতের এই জায়গাটা কালো হয়ে গেছে, এবং এখনও এই কালোটা আছে। ও আমাকে বলে এই কামড়টা আমি তোমাকে দিই, ওই বটগাছের নিচে বসে তার সাথে কথা বলে কামড়টা আমি তোমাকে দিই। আমি বললাম যে কেন তুমি আমাকে কামড় দাও? ও আমাকে বলে কামড় আমি তোমাকে কেন দিই জানো? কারণটা হচ্ছে আমি আর আমার বোন একদিন খেলা করতেছিলাম, রাস্তার মধ্যে একটা ফাঁকা রাস্তা, মানে খালি রাস্তায় কোনো মানুষ ছিল না, আমি আর আমার বোন সাপের রূপে খেলা করতেছিলাম ওই জায়গায়। একটা পর্যায়ে আমি তোমার বাবাকে দেখতে পাই না, কিন্তু আমার বোন তোমার বাবাকে দেখতে পাওয়ার পর আমার বোন আমাকে টান দিয়ে পিছনের দিকে নিয়ে যায়, ওইটা আমার বড় বোন ছিল, আমি পিছনের দিকে চলে যাই, আমার বড় বোন সামনে,
ঠিক ওই সময় তোমার আব্বা হাতে একটা লাঠির মতো ছিল, তুমি তোমার আব্বার মানে কাঁধের উপরে ছিল, তোমার আব্বা ওই লাঠি দিয়ে আমার পিঠে ওখানে মেরে ফেলছে। আরে সরি, আমার বোনকে পিঠে ওখানে মরে ফেলছে। আমার বোনকে 2টা বাড়ি দেওয়ার পর আমি তখন ভিতরে মানে জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, আমার আর মারতে পারেনি, কিন্তু আমার বোনের ওখানে মেরে ফেলছে। আর আমার বোনকে মেরে ফেলার কারণে আমি তখন প্রচুর রেগে গেছি। উনি আমার বোনকে মারছে, আমি তোমাকে মেরে ফেলবো, যার কারণে আমি গিয়ে তোমাকে ওইখানে সবল মারছি। এবং মারার পরে আমি মারার পরে ভাবছিলাম যে আমি তোমার শরীরটাকে এমন অবস্থা করে রেখেছিলাম যে যে কেউ দেখলেই বলবে যে তুমি মারা গেছো, যে কেউ তোমাকে দেখলেই বলবে তুমি মারা গেছো, এমনভাবে আমি তোমার রক্ত সঞ্চালন বন্ধ করে রেখেছি। তো একটা পর্যায়ে তোমাকে কবিরাজের কাছে নিল, কবিরাজ তখন বলছে মৃত। এবং তোমাকে যখন গোসল করাইতেছিল তখন আমার দূর থেকে আমি তাকিয়ে আছি, আমার তোমার প্রতি অনেক মায়া লাগলো। তোমাকে দেখে আমার ভিতরটা অনেক মায়া লাগলো। মায়া লাগার পরে আমি আস্তে করে আমার ওই কালো স্ট্রেকটা তোমার উপর থেকে সরাই নিলাম, এবং সরাই নেওয়ার পর আমি নিজে তোমার হাতটা ধরে একটু নাড়া দিলাম। নাড়া দেওয়াতে তারা বুঝলো যে তুমি বেঁচে আছো, তুমি জীবিত। এরপর তোমাকে ডাক্তারের কাছে নিলে এবং সচরাচর তুমি বেঁচে আসলা। তো ওখান থেকে ওই সময় থেকে আমি তোমাকে পছন্দ করি, ওই সময় থেকে তোমাকে আমার ভালো লাগে, এবং তখন থেকে আমি তোমার পিছনে পিছনে আসি। এবং তুমি যখন মেলাতে গেছিলাম, মেলাতে ওই মণি আর মুক্তার সাথে আমি ছিলাম। মণি মুক্তা আমাকে দেখে নাই, কিন্তু তুমি আমাকে দেখেছো। সেখান থেকে তোমার প্রেম ভালোবাসা হয়। আমি তোমার উপরে খুব রেগে গিয়েছিলাম যেদিন তুমি তোমার ওই কাজিনকে নিয়ে আমার ওখানে গেছিলাম, এবং আমি সেদিন তোমাকে মেরে ফেলতে পর্যন্ত চাইছিলাম। মানে আমার তোমার উপরে অনেক বেশি রাগ উঠেছিল যে তুমি কেন অন্যকে আমাদের এখানে ডেকে আনছো। আর আমাদের পরিদের রাগ বেশি, আমাদের অনেক রাগ থাকে, আমরা অনেক রাগী হই, এবং ওই রাগে আমি তোমাকে ওখানে মেরে ফেলতাম। কিন্তু পরিশেষে আমি আর তোমাকে মারি নাই, এবং আমি তোমাকে রক্ষা করে দিয়েছি বা আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এরপরে রাতে তুমি আসলে আমি তোমার বড় ধরনের ক্ষতি করতাম। আমাদের একজন জিনের কথা বললো যে উনি তোমাদের বাড়িতে থাকে, উনি তোমাকে আসতে দেয় না, তোমাকে আটকায় ফেলছে। তবে তুমি যদি ওই দিন রাতে আসতা তাহলে তোমাকে মেরেই ফেলতাম। তো এরপরও তোমারে আমার ভালো লাগে, একবার মন চায় তোমারে মেরে ফেলি, আবার মন চায় তোমারে বাঁচায় রাখি। তোমারে ভালোও লাগে, আবার তোমার উপর রাগও লাগে। সেখান থেকে আমি আস্তে আস্তে করে তোমাকে পাগল বেশে তোমাকে পাহারা দিচ্ছিলাম, এবং তুমি তো এখন বুঝেই গেলা, আমাকে চিনেই গেলা। তো আমাকে যে চিনছো এটা কাউকে বলার প্রয়োজন না, এটা কাউকে বলবা না। যদি বলো তোমার বড় ধরনের ক্ষতি হবে। তুমি এখানে আসবা, আমার সাথে কথা বলবা, এভাবেই তোমার চলবে। এরপর আমি সবসময় গাছের নিচে যাই, তার সাথে কথা বলি, সে আমার সাথে কথা বলে, এমন করি আবার দোকানদারি করি। এই করতে করতে আমার দোকানদারি একদম পুরা ব্যবসা একদম পুরা কালো ধোঁয়া, আমার কোনো ইনকাম নাই। একটা সময় আমার দোকানটা বন্ধ হয়ে গেল। দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি ওই হিন্দু মন্দিরের পিছনে ওখানে বসে থাকি। এবার অনেক হিন্দু লোকেরা এসে আমার পূজা করতে শুরু করে, তারা মনে করে আমি তাদের ধর্মগুরু, কিন্তু আমি তো মুসলিম ছিলাম। একটা পর্যায়ে গীতা আমারে বলতেছে যে তুমি তো মুসলিম, এবং মুসলিম হওয়ার পরে তুমি হিন্দু লোকদেরকে ধোকা দিচ্ছ, ওরা এসে তোমাকে পূজা করতেছে, এটা আমার ধর্মকে অবমাননা করা হচ্ছে, আমার ধর্মকে ছোট করা হচ্ছে, তুমি এখান থেকে উঠে যাও। আমাকে এখান থেকে উঠে দিল। ওরা আমার বলে তুমি বাড়ি যাও। আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরও প্রতিদিন আমার কাছে আসে, আমার সাথে কথা বলে, আমার সাথে থাকে। আমার বাপ মা আমার জন্য বিয়ে ঠিক করছে, আমাকে বিয়ে করাই দিবে। ও আমাকে বলে না তুমি বিয়ে বসবা না, আর তুমি বিয়ে করবা না। এরপরও আমার বাবা মা জোর করে ফাতেমা নামের একটা মেয়ের আমাকে বিয়ে করায়। যদিও আমি করতে চাই, ওই মেয়েটা আমাকে বিয়ে করায়। মেয়েটাকে আমি যেদিন বিয়ে করি, বাসর আমাদের যেদিন হয়, এর পরের দিনে মেয়েটাকে সাপে কাটে, এবং এমন একটা জায়গায় মেয়েটাকে সাপে কাটে যেটা আসলে অবিশ্বাস্য। সাপে কাটে বলতে গীতা তাকে কামড় দেয়, সাপের বিষ ঢেলে দেয়, এবং গীতা তাকে মেরে ফেলে। এবং গীতা বলা যায় আমি তারা মেরে ফেলবো, আসলে গীতাই তাকে মেরে ফেলে। এবং এরপরে আমার বাবা মা আমাকে অনেক চেষ্টা করেছে বিয়ে করানোর জন্য। একটা পরিবার পাইলে, ভালো কোথাও পাইলে আমাকে বিয়ে করা, কিন্তু আমি আর বিয়ে বসতে রাজি হই না, আমি আর বিয়ে করতে রাজি হই না। গীতা আমারে বারবার বলে যে তুমি যদি কাউকে বিয়ে করো তাহলে আমি তাকে মেরে ফেলবো, কোনোদিনও তাকে রাখতে পারবা না আমার কাছ থেকে দূরে সরাইয়া। আমারে বলতেছে তুমি আমার কাছ থেকে দূরে থাকতে পারবা না, আমার তোমার যে কেউ বিয়ে করবো আমি তারা মেরে ফেলবো, আমি তারা বাঁচায় রাখবো না। তো আমি গীতাকে বারবার বলি যে তুমি একটা পরি, আমি একটা মানুষ, আমার জীবনটা এভাবে নষ্ট করো না, চলে যাও। কিন্তু ও যায় নাই, এবং যায় নাই। শেষ পর্যন্ত আমার বিয়ের বয়সটা পেরিয়ে গেছে, এবং বিয়ের বয়স পেরিয়ে বর্তমানে আমার কি বলবো, আমার যে ছোটো বোনদেরকে বিয়ে দিছে, ওদের নায়নাত করে ওদের ছেলে মেয়ের ঘরে ছেলে মেয়ে হয়ে গেছে। তারা আমাদের বাড়িতে আসে, ওখানে আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বয়স প্রায় 70-এর কোটায়। এখন পর্যন্ত এই গীতা আমার সাথে আছে। গীতাকে আমার বুঝ হওয়ার পর আমি যেমনভাবে দেখতাম এখনও ঠিক একইভাবে দেখি। ওর বয়স এক বিন্দুও কমেও নাই, বাড়েও নাই, নিজের মতো করেই আমাকে দেখতে পাই। কিন্তু আমি ওর শরীর স্পর্শ করতে পারি না। ও সবসময় আসে,
অদৃশ্যভাবে ওকে দেখতে পাই। অদৃশ্যভাবে বলতে মাঝে মাঝে, মানে একটা সময় তো শুধু কথাই বলতাম এবং একটা পর্যায়ে আমি তাকে দেখতেও পাইতাম। আর বেশিরভাগ আমি তাকে সাপের রূপে দেখতে পাই। বিভিন্ন জায়গার ভিতরে সাপের রূপে সে আছে, সাপের রূপে আমি তাকে দেখতে পাই। মানুষের রূপে খুব কমই দেখি, বেশিরভাগই সাপের রূপে দেখি। সাপের রূপ নিয়ে এখানে বসে থাকে, ওইখানে বসে থাকে। এবং এক পর্যায়ে আমার এলাকার লোকজন সবাই মিলে আমাকে পাগল বলে সাব্যস্ত করে এবং এখনও সবাই বলে আমি পাগল। আমার সাথে এলাকার কেউ ঠিকমতো কথা বলে না। এলাকার মানুষ বলে আমি এই পাগল, এই ভালো। মাঝে মাঝে আমি 8 ঘন্টা 10 ঘন্টা কী করে আমার ভিতরে কোনো জ্ঞান থাকে না। এবং 8 ঘন্টা 10 ঘন্টা আমার বাবা মা বলে আমি নাকি মানুষকে গালাগালি করি, বিনা কারণে মানুষকে মারতে যাই। এবং 8-10 ঘন্টা পরে আমি আর ভিতরে আবার স্মৃতিশক্তি এসে আমি ঠিক হয়ে যাই। আজ আমি মরতে বসেছি এবং এই পরীটা আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমার গল্পটা আমি আপনাকে এই কারণে বললাম, আমি আপনার গল্প সবসময় শুনি, আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আপনার ওই ভৌতিক গল্পগুলোর নিচে অনেকেই কমেন্ট করে, তারা পরী দেখতে চায়, পরীর সাথে প্রেম করতে চায়, পরীকে বিয়ে করতে চায়। এবং আপনিও তাদেরকে বুঝান, তারপরেও তারা আপনাকে বলে পরীর সাথে প্রেম করবে, পরীকে বিয়ে করবে। এই জিনিসগুলো দেখে আমার ভিতরে মনে হলো যে না, আমার গল্পটা বলে আমি এই সমাজের কিছু যুবক যুবতীকে সতর্ক করি, যার জন্য আমার গল্পটা আপনাকে বললাম। যদি পারেন আপনি এটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই তামিমের জীবনের শ্বাসরুদ্ধ শ্বাসরুদ্ধ করে বাস্তব গল্পটা শোনার জন্য। গীতা তার পুরো জীবনকে ধ্বংস করে দিয়েছে। যে বয়সে সে এসএসসি পরীক্ষা দিবে এবং এসএসসি পরীক্ষার পরে বাবার মতো কোনো এক জায়গায় সরকারি চাকরি করবে, সে পর্যায়ে গীতা তার জীবনে আসে এবং তার পুরো জীবনটাকে নষ্ট করে দেয়। শেষমেশ বাবা তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরিয়ে দিয়েছে, ওটা থেকে 2 টাকা ইনকাম করে পরিবার চালাবে, সেটাও করতে দিল না, সেখান থেকে বের করে আনলো। এরপরে একজন মেয়েকে, ফাতেমাকে বিয়ে করলো, তার সাথে সংসার করবে, সে জায়গায় সে ফাতেমাকেও মেরে ফেললো। আজ বয়স 70, দাড়ি পেকেছে, চুল পেকেছে, মরতে বসেছে। এখন পর্যন্ত গীতা তার পিছনেই আছে, গীতা তার সাথে লেগে আছে। হুজুর কবিরাজ কম বাদ রাখেনি এবং সবশেষ সে আজও চিরকুমারই রয়ে গেছে। তো জিন বা পরীরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষতি করে, এটাই আমি পেয়েছি এবং সেটাই বলবো। আল্লাহর কাছে প্রার্থনা করেন এদের কাছ থেকে যত দূরে থাকা যায় এবং এরা যাতে আপনাদের সামনে আসতে না পারে। এবং আপনারা যাতে এই আশা কখনোই করবেন না যে আমি যাতে একটা পরীকে দেখতে পাই, একটা জিনকে দেখতে পাই, কারণ এটা দেখা কোনো শুভ লক্ষণ নয়, অনেক খারাপ। আশা করি এই গল্প শুনে তা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মধ্যে এখানে বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।